সোমার গল্পের আসরে সবাইকে স্বাগত। আজ পড়ব সমকালীন লেখক সুকান্ত গঙ্গোপাধ্যায়ের লেখা রহস্য উপন্যাস। তাঁর সৃষ্ট চরিত্র দীপ কাকু ও ঝিনুকের জুটি বাঙালি পাঠককুলকে মুগ্ধ ও তৃপ্ত করেছে। রহস্য উপন্যাস শেষ না করে ওঠা যায় না জানি, তাই সম্পূর্ণটা শোনার অনুরোধ আজ আর করব না। তবে ভালো বাংলা সাহিত্যের প্রচার ও প্রসারের জন্য ভিডিও আত্মীয় বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করতে হবে এবং সাবস্ক্রাইবও করে দিও। শুরু করছি রহস্য উপন্যাস পাহাড়ে রহস্যের মেঘ। পাহাড়ে গভীর রাত, হাওয়া বইছে শোঁ শোঁ করে। সেই আওয়াজেই কি ঘুম ভেঙে গেল মঠ অধ্যক্ষ অক্ষয় ধর্মপালের? এমনিতে তার ঘুম নিরবচ্ছিন্ন। রাত 10টায় শুয়ে পড়েন, ওঠেন ঠিক ভোর 4টেই। মঠে এমনটাই নিয়ম। আজ কি তবে রাতের আবহাওয়া খুবই খারাপ? গলা অবধি কম্বল টানা অক্ষয় ধর্মপাল শয়ান অবস্থাতেই চোখ খুলে কান পাতেন বাইরে। না, হাওয়ার আওয়াজ তো তেমন কিছু নয়। এরকম হাওয়া তো প্রায় রাতেই থাকে। তাহলে হঠাৎ নিদ্রাভঙ্গের কারণ? এমন সময় কানে আসে কোনো কিছুর পড়ে যাওয়ার ঝনঝন শব্দ। পিতলের প্রদীপ বা থালা জাতীয় কিছু পড়ল। সঙ্গে সঙ্গে উঠে বসেন অধ্যক্ষ। কপালে ভাঁজ পড়ে। ওর ঘরের গায়েই মূল মন্দির। আওয়াজটা মনে হচ্ছে ওখান থেকেই আসছে। বিছানা থেকে নেমে আসেন অধ্যক্ষ। ঘটনা কি ঘটছে দেখতে হবে। মাথার বালিশের নিচে থাকা চাবির গোছা আর 4 ব্যাটারির টর্চটা নিলেন। ঘরের আলো জ্বালালেন না। টর্চ জ্বালিয়ে আলনা থেকে তুলে নিলেন গায়ে দেওয়ার তিব্বতী চাদর। দরজার দিকে এগিয়ে গেলেন। ছিটকিনি খোলার আগে পাশের হ্যাঙ্গারে রাখা কান ঢাকা টুপিটাও নিলেন। বাইরে এখন প্রচণ্ড ঠান্ডা। ওর মুন্ডিত মস্তকে ঠান্ডা আরও বেশি লাগবে। দরজার পাশে রাখা ক্যাম্বিসের জুতোটা গলিয়ে নিলেন পায়ে। ঘর থেকে বেরিয়ে মঠের দরজার দিকে এগোচ্ছেন অধ্যক্ষ। মঠের গায়ে ওর ঘর হলেও দরজায় পৌঁছতে গেলে খানিকটা ঘুরে যেতে হয়। টুপি চাদর জুতো পরা সত্ত্বেও কাঁপুনি লেগে যাচ্ছে। মঠ ঘিরে দাঁড়িয়ে থাকা পাইন ও গাছগুলো যেন শীতে কাঁপছে। গাছেদের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে তারা ভরা আকাশ। মন্দিরের দালানে আলো জ্বলছে। সারা রাত জ্বালানো থাকে। ভিতরের আলো থাকে নেভানো, শুধু প্রদীপ জ্বলে। দালানে কুয়াশা। দরজা এখনও অস্পষ্ট। তবে এই মুহূর্তে কোনো আওয়াজ পাওয়া যাচ্ছে না। ওই আওয়াজেই বোধহয় অধ্যক্ষের অসময়ে ঘুম ভেঙেছিল। মন্দির এখন ফিট 10 দূরে। দরজা স্পষ্ট দেখা যাচ্ছে। অধ্যক্ষর চোখ যায় দরজার কড়ায়। ধড়াস করে ওঠে বুক। এ কি, একটা কড়ায় তালা ঝুলছে খোলা অবস্থায়। তার মানে ভিতরে কেউ ঢুকেছে। চাবি পেল কোথায়? চাবি তো তার কাছে। তাহলে কি ডুপ্লিকেট চাবির গোছা কেউ হাতিয়েছে? অধ্যক্ষর হতভম্ব অবস্থা। দাঁড়িয়ে পড়েছিলেন। এবার পায়ে পায়ে এগোতে থাকেন। বয়স 65 ছাড়ালেও অধ্যক্ষর শারীরিক শক্তি কোনো যুবকের চেয়ে কম নয়। চেহারাও লম্বা চওড়া। মনে সাহস যথেষ্ট। কোনো চোর যদি ঢুকে থাকে মন্দিরে, একা হাতে তাকে কাহিল করার ক্ষমতা রাখেন। মন্দিরের বাঁধানো দালানে উঠে এসেছেন অধ্যক্ষ। ঠিক তখনই দরজা খুলে বেরিয়ে আসে চাদর মুড়ি দেওয়া একটা লোক। কাল বিলম্ব না করেই অধ্যক্ষ লোকটার উপর ঝাঁপিয়ে পড়লেন। ধস্তাধস্তি শুরু হলো দুজনের মধ্যে। আগন্তুকের শারীরিক শক্তি কিছু কম নয়। অধ্যক্ষ সহজে কাহিল করতে পারছেন না তাকে। দুজনেই এখন গড়াচ্ছেন দালানে। সেখান থেকে এসে পড়লেন মাটিতে। লোকটি অধ্যক্ষকে ছাড়িয়ে পালানোর চেষ্টা করছে। অধ্যক্ষ আপ্রাণ চেষ্টায় ধরে রেখেছেন। মাথার টুপি গায়ের চাদর খুলে গিয়েছে অধ্যক্ষর। লোকটিরও চাদর খুলে যায়। মানুষটিকে চিনতে পেরে থমকে যান অক্ষয় ধর্মপাল। বিষম বিস্ময়ে বলে ওঠেন, আরে তুম ক্যা করনে আয়ে হো ইহাঁ পর? লোকটি জবাব দেওয়ার কোনো আগ্রহ দেখায় না। উঠে দাঁড়ায়। অধ্যক্ষও লাফিয়ে উঠে লোকটির উপর ঝাঁপিয়ে পড়েন।
পরক্ষণেই লোকটি তাঁর পিছনে গিয়ে কানের ওপর ধাতব নল ধরে। অধ্যক্ষ আততায়ীর হাত সরিয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা করেন, পারেন না। আগুনের শলাকা গিঁথে যায় কপালের রগে। মাটিতে পড়ে যাওয়ার আগে হাওয়া আঁকড়ে ধরার চেষ্টা করেন অধ্যক্ষ। ঝিনুকরা সানরাইজ দেখতে যাবে। ভোর 5টায় অ্যালার্ম দেওয়া ছিল ঘড়িতে। অ্যালার্ম বাজার আগেই ঝিনুক উঠে পড়েছিল। বাকিদের দরজায় নক করে ডেকে দিয়েছে। মা ঘুম থেকে উঠেই চা বানিয়ে ফ্লাস্কে ভরে নিয়েছেন। কাঞ্চনজঙ্ঘায় সূর্যোদয় দেখতে দেখতে চা খাওয়া হবে। বাইরে বেরোনোর জন্য বাবা, দীপ কাকু, ঝিনুক রেডি। 3 জন হোমস্টের ড্রয়িং কাম ডাইনিংয়ে বসে আছে। মা এখনও রুমে ড্রেস করছেন। ঝিনুকরা কাল বিকেলবেলা বাগডোগরা হয়ে এখানে এসেছে। জায়গাটির নাম লেপচা জগৎ, দার্জিলিংয়ের কাছেই। বাতাসিয়া হোমস্টেতে উঠেছে ঝিনুকরা। হোমস্টের মালিক সুনীল কার্জি বলেছেন কাল ভোর 5-5:30 বাজে उठे पड़बेन। सामने रोड क्रॉस करे जे टीला है उसको पार करने से व्यू पॉइंट मिलेगा। वहाँ से क्लियर दिखाई देगा कंचनजंघा। हिंदी बांगला मिशिए होमस्टेर मालिकेर कथागुलो शुनते खाराप लागछिलो ना। तबे आबहावा खाराप होबे ना इंटरनेटे देखे निয়েছে ঝিনুক। माथाय माफलार जड़ाते जड़ाते चले एसेছেন मा। बोललेन माफलारटाई खुঁজে পাচ্ছিলাম না, চলো চলো বেরিয়ে পড়ি। ঝিনুক এগিয়ে গেল দরজা খুলতে। বাইরে পা দিয়েই ছিটকে ঘরে ঢুকে এলো ঝিনুক। বাকিদের দিকে তাকিয়ে বলল, প্রচণ্ড ঠান্ডা, যাবো কি করে? নভেম্বরে পাহাড়ে এসেছিস, ঠান্ডা লাগবে না? ওয়েদারটা সইয়ে নিতে হবে বলে দরজার বাইরে গেলেন বাবা। এক্স আর্মি ম্যান, ওর মুখে এমন কথাই মানায়। সবাই বেরিয়ে আসার পর মা দরজা টেনে দিলেন। ইন্টারলক সিস্টেম। সামনের রাস্তাটায় এখানকার হাইওয়ে, ঋষি রোড, তেমন চওড়া নয়। এই মুহূর্তে পরপর 2টো ভ্যান গেল, পুলিশ ভ্যান। বাবা দীপকাকুকে বললেন, চলো রাস্তা ক্রস করা যাক। দাঁড়ান বলে দীপকাকু রাস্তার ডান বাঁয়ে দেখতে থাকলেন। কি যেন খুঁজছেন। চারপাশ এখনও অন্ধকার। হোমস্টের বাইরের আলোটা শুধু জ্বলছে। আলো গিয়ে পড়েছে রাস্তায়। ডান দিক থেকে ওই আলোর বৃত্তে এসে পড়ল 2টি পাহাড়ি ছেলে, পরনে হুডি জ্যাকেট আর জগিং ট্রাউজার্স। দীপকাকু ডাকলেন ওদের, ও ভাই শোনো। ডাক শুনে দুজনেই দাঁড়িয়ে পড়ল। দীপকাকু 2 পা এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলেন, কোনো গণ্ডগোল হয়েছে এখানে? পুলিশ ভ্যান গেল 2টো। মনাস্ট্রি কা হেড মাঙ্ক সুইসাইড কিয়া, বলল 2 যুবকের একজন। অন্যজন বলে, हम लोग मनास्ट्री में ही जा रहा हूँ। कैसे सुसाइड किया? हैंग हो गया ना जहर खा लिया? जानते चाइलेन दीप काकू। एक युवक बोल, खुद को गोली मार दिया। मनास्ट्री यहाँ से कितना दूर? दीप काकुर प्रश्नेर उत्तरे ओদের একজন বলল, ज़्यादा दूर नहीं, 1 किलोमीटर होगा। ওরা আর দাঁড়ালো না, নিজেদের মধ্যে কথা বলতে বলতে এগিয়ে গেল। দীপ কাকু বাবাকে বললেন, রজতদা আপনারা সানরাইজ দেখতে যান, আমি ততক্ষণ ঘটনাটা দেখে আসি। এরকম কিন্তু কথা ছিল না দীপঙ্কর, তুমি বলছিলে স্রেফ ছুটি কাটাবে, গোয়েন্দাগিরি নাম করবে না, বললেন বাবা। মা সঙ্গে সঙ্গে সমর্থন করে বললেন, একদম তাই দীপঙ্কর, তুমি কিন্তু কথার খোলাপ করছো। দীপ কাকু প্যান্টের পকেট থেকে কি যেন একটা বের করলেন, মায়ের হাতে দিলেন সেটা। পিতলের ছোট দূরবীন। অনুসন্ধান পর্বে এটাকে কাজে লাগাতে দেখেছে ঝিনুক। বিশাল রেঞ্জ। দীপ কাকু এখন মাকে বলছেন, বাইনোকুলারটা আপনার জন্য নিয়েছিলাম, একবারে সামনে এসে যাবে কাঞ্চনজঙ্ঘা, যান এনজয় করুন। কথা শেষ করে দীপ কাকু রাস্তায় নেমে হাঁটতে শুরু করলেন সেই দিকে যেদিকে ছেলে 2টো গিয়েছে। ঝিনুক এতটুকু সময় নষ্ট না করে অনুসরণ করতে থাকলো দীপ কাকুকে। মা বলে উঠলেন, ওরে তুই কোথায় চললি? সানরাইজ দেখবি না? না তোমরা যাও, আমি কাল দেখব। মুখ না ঘুরিয়েই উত্তর দিল ঝিনুক। হাই রোড ধরে দীপ কাকুর পাশে পাশে হেঁটে চলেছে ঝিনুক। রাস্তা ক্রমশ ঢালু হচ্ছে।
অন্ধকারটা একটু বুঝি তরল হলো। রাস্তার বাঁ পাশে কিছু দূর অবধি বাড়িঘর দেখা যাওয়ার পর এখন খাদ। সেখান থেকে মাথা তুলেছে নানান বৃক্ষ। ডান দিকে টিলা, সার দেওয়া লম্বা লম্বা গাছ সেখানেও, আর আছে ঝোপ জঙ্গল। চারপাশ থেকে মাঝে মাঝেই ঘণ্টার ধ্বনির মতো আওয়াজ উঠছে, যা বেশ কর্কশ। ঝিনুক পাহাড়ে বেড়ানোর অভিজ্ঞতা থেকে জানে এটা এক ধরনের পোকার ডাক। ঝিনুকরা পৌঁছে গিয়েছে মঠে। খুবই ছোটোখাটো মঠ। সামনে ফাঁকা জায়গাটায় উপুর হয়ে পড়ে রয়েছেন মুণ্ডিত মস্তক বড় চেহারার সন্ন্যাসী। কপালে রগে গুলির ক্ষত, রক্তপাত হয়েছে যথেষ্ট। সন্ন্যাসীর হাতে ধরা আছে পিস্তল। আশপাশে পড়ে রয়েছে কানঢাকা টুপি, 4 ব্যাটারির টর্চ, ক্যাম্বিস জুতো। এ সমস্ত নিশ্চয় মৃত সন্ন্যাসীর। দীপকাকু মৃতদেহ একবার চোখ বুলিয়ে মঠের সামনের চত্বরটা ঘুরে ফিরে দেখে নিলেন। মাটিতে অল্প নুড়ি পাথর ছড়ানো। চত্বরটা ভিজে রয়েছে, মেঘ কুয়াশায় ভিজেছে নিশ্চয়ই। ফিরে এসে দীপকাকু এখন ঝুঁকে পড়ে সন্ন্যাসীর দেহটা দেখছেন। একটু বেশি সাহস দেখিয়ে ফেলছেন বোধহয়। এখানে জমা হওয়া লোকজন সার দিয়ে দাঁড়িয়ে রয়েছে দূরে, যাদের মধ্যে গেরুয়া বসনধারী মণ্ডিত মস্তক মঠের লামা এবং ছাত্র সন্ন্যাসীরাও আছে। অকুস্থলে শুধু পুলিশের লোকজন। হ্যাঁ, ঝিনুক যা ভেবেছিল ঘটছে তাই। এক পুলিশ এসে দীপকাকুর পিঠে টোকা মারলেন। ভাবভঙ্গি দেখে মালুম হচ্ছে উনি ইনভেস্টিগেটিং অফিসার। পিঠের টোকায় সোজা হয়ে দাঁড়ালেন দীপকাকু। অফিসার কড়াভাবে বললেন, অত কাছে গিয়ে কি দেখছেন? ঘোরে পড়া ভাব নিয়ে দীপকাকু অফিসারকে বললেন, এটা সুইসাইড নয় স্যার, মার্ডার। ও আচ্ছা, তা আপনি কে ভাই? স্লের সহযোগে জানতে চাইলেন অফিসার। ঝিনুক ইতিমধ্যে দীপকাকুর পাশে চলে এসেছে। গভীর চিন্তার মধ্যে চলে গেলে দীপকাকুর এক্সপ্রেশন কেমন একটা হতভম্ব ভাব এসে যায়। সেই অবস্থাতেই পার্স থেকে কার্ড বের করে দিলেন অফিসারকে। অফিসারের নাম রাকেশ শর্মা। ড্রেসের নেমপ্লেট থেকে পড়ে নিল ঝিনুক। দীপকাকুর থেকে বছর 4-5 বড় হবেন অফিসার, মানে 40-এর একটু বেশি। কার্ডটা পড়ে দীপকাকুকে ফেরত দিতে দিতে ঠেস দেওয়ার সুরে বললেন, প্রাইভেট ডিটেকটিভ, শখের গোয়েন্দা, তা এখানে তো বেড়াতে এসেছেন, বেড়ান নিজের মতো, আমাদের কাজে ডিস্টার্ব করছেন কেন? অপমানিত হয়ে ঘোর কেটে গেল দীপকাকুর। কার্ড বুক পকেটে রেখে গম্ভীর মুখে এগিয়ে গেলেন মঠের সীমানার পাথরগুলোর দিকে। ঝিনুকও চলল। দীপকাকুর চেহারাটা যদি বড়সড় রাশভারী হতো তাহলে এতটা তাচ্ছিল্য জুটত না। উনি একেবারেই সাধারণ দর্শন। সাদা রং করা পাথরের উপর বসলেন দীপকাকু। তাকিয়ে রইলেন অকুস্থলের দিকে। অন্ধকার এখন অনেকটাই কেটে গিয়েছে। নানান পাখির ডাক শোনা যাচ্ছে। কিছুক্ষণ চুপ করে বসে থাকার পর দীপকাকু পকেট থেকে মোবাইল বের করলেন। স্ক্রিনে আঙুল বুলিয়ে কল করলেন কাউকে। এত ভোরে কাকে ফোন করছেন? ফোন কানে নিয়েছেন দীপকাকু। অপর প্রান্ত কল ধরতেই বলে উঠলেন, সরি রে, খুব দরকার, সেই জন্যই তোর ঘুম ভাঙাতে হলো। অপর প্রান্তের কথা শুনে নিয়ে বললেন, ও তোর নাইট ডিউটি? যাক, ভালোই হলো। এই শোন না, আমি এখন লেপচা জগতে বেড়াতে এসেছি, এদিকে একটা কাণ্ড। কথা বলতে বলতে উঠে দাঁড়ালেন দীপকাকু। ফোনে কানে নিয়ে পায়চারি করতে লাগলেন সামনে। সব কথা কানে আসছে না ঝিনুকের, তবে সে দিব্যি বুঝতে পারছে কাকে করা হয়েছে ফোন। রঞ্জন কাকু, দীপকাকুর কলেজ বেলার বন্ধু, লালবাজার কন্ট্রোলে আছেন। দীপকাকুর কেসে প্রভূত সাহায্য করেন রঞ্জন কাকু। কথা শেষ করে ফের আগের জায়গায় এসে বসলেন দীপকাকু। প্যাকেট থেকে সিগারেট বের করে ধরালেন। খানিক বাদেই এক কনস্টেবলকে এগিয়ে আসতে দেখা গেল। ঝিনুকদের সামনে এসে দীপকাকুকে বললেন, চলুন, স্যার আপনাকে ডাকছেন। অর্থাৎ ইনভেস্টিগেটিং অফিসার ডাকছেন। পাথর ছেড়ে উঠে পড়লেন দীপকাকু। এগিয়ে চললেন অফিসারকে লক্ষ্য করে। ঝিনুক অনুসরণ করল। অফিসার এখনও মৃতদেহের কাছে দাঁড়িয়ে রয়েছেন। দীপকাকু গিয়ে পৌঁছতেই দুঃখিত মুখ করে হ্যান্ডশেক করলেন।
আইও রাকেশ শর্মা। বললেন, আই অ্যাম সো সরি, আপনার সঙ্গে প্রপার বিহেভ করিনি। এইমাত্র লালবাজার থেকে ফোন এসেছিল। ওরা বলছেন আপনি কলকাতার নামকরা গোয়েন্দা। পুলিশ বহুবার আপনার সাহায্য নিয়েছে। এই কেসটাতে আমিও আপনার হেল্প চাইছি। ওকে, ইটস অল রাইট বলে সন্ন্যাসীর মৃতদেহের সামনে উবু হয়ে বসলেন দীপকাকু। অফিসারও তাই করলেন। ঝিনুক সহজেই আন্দাজ করতে পারছে অফিসারের সুর বদলের কারণ। দীপকাকু রঞ্জন কাকুকে ফোন করে বলেছিলেন এখানে তাকে পাত্তা না দেওয়ার ঘটনা। তাই শুনে রঞ্জন কাকু নিজে অথবা কোনো অফিসারকে দিয়ে ফোন করালেন আইওকে। সঙ্গে সঙ্গে ইনভেস্টিগেটিং অফিসারের ভোল বদল। দীপকাকু আর অফিসারের কথায় কান রাখে ঝিনুক। অফিসার বলছেন, দেখুন, আমারও মনে হচ্ছে এটা মার্ডার, সুইসাইড নয়। কারণ ট্রিগার টানা আঙুলেও কোনো ক্র্যাম্প নেই। ক্র্যাম্প যে সবসময় ধরবে তার কোনো মানে নেই। গুলি মাথার কোনো নার্ভ ক্ষতি করে গিয়েছে তার উপর সেটা নির্ভর করছে, বললেন দীপকাকু। অফিসার বলেন, পোস্টমর্টেম রিপোর্টে জানা যাবে বুলেটের ট্র্যাজেক্টরি, গুলিপথ। এক্স্যাক্টলি বললেন দীপকাকু। তাকিয়ে রয়েছেন মৃতদেহের দিকে। ফের অফিসারের উদ্দেশ্যে বলে ওঠেন, নিজেকে গুলি করলে হাতে পিস্তলটা থাকার কথা নয়। ব্যাগ জারকে ছিটকে যাবে হাত থেকে। তাছাড়া ফায়ারিংয়ের আওয়াজ পেয়েছে কি মনাস্ট্রির লোক? বলছে তো পায়নি, সত্যি বলছে কিনা বুঝতে পারছি না। দীপকাকু ঝুঁকে পড়লেন সন্ন্যাসীর পিস্তল ধরা হাতের দিকে। বললেন, ধরে নিলাম সত্যি বলছে। তাহলে কি সাইলেন্সার লাগানো ছিল পিস্তলে? খুনি সাইলেন্সারটা খুলে নিয়ে গেছে? শুধু সাইলেন্সারটা খুলে নিল কেন? গোটা পিস্তলটাই নিয়ে চলে যেতে পারত, প্রশ্ন রাখলেন অফিসার। দীপকাকু উঠে দাঁড়ালেন। বললেন, সন্ন্যাসীর হাতে লাইসেন্সযুক্ত বন্দুক বেশ বাড়াবাড়ি। এই নির্জন জায়গায় আত্মরক্ষার্থে পিস্তল রেখেছেন, সেটা তবু মানা যায়। এই যুক্তিতেই খুনি লাইসেন্সারটা নিয়ে যায়, যাতে যাতে লোকজনের ধারণা হয় এটা সুইসাইড। রাকেশ শর্মা কপাল কুঁচকে চুপ করে রইলেন। দীপকাকু পাড়া বাড়ালেন মঠের দিকে। তড়িঘড়ি পিছু নিলেন অফিসার। ঝিনুক তো সঙ্গে আছি। মঠের বাঁধানো চাতালে পৌঁছানোর আগে দাঁড়িয়ে গেলেন দীপকাকু। মাটির দিকে আঙুল নির্দেশ করে অফিসারকে বললেন, কিছু দেখতে পাচ্ছেন? ভালোভাবে জরিপ করে অফিসার বললেন, দুজনের মধ্যে টাসল হয়েছে মনে হচ্ছে। ইয়েস, ধস্তাধস্তি, সেটারই ছাপ। আমার আন্দাজ রাতে বাইরের কেউ মনাস্ট্রিতে এসেছিল, মানে ট্রেসপাস করেছিল। সন্ন্যাসী তাকে ধরে ফেলেন। দুজনের মধ্যে ধস্তাধস্তি হয়। তার দাগ মঠের চাতালের উপরেও আছে। বলে দীপকাকু মাটির ধস্তাধস্তির প্রমাণ না মারিয়ে এগিয়ে গেলেন মার্বেল দেওয়া চাতালের দিকে। আবারও আঙুল তুলে অফিসারকে বললেন, এই দেখুন, এখানে 2 জোড়া জুতোর দাগ। এক জোড়া সন্ন্যাসীর, যেটা মাঠে পড়ে রয়েছে, আর বুটের দাগটা খুনির। দীপকাকুর দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলেন রাকেশ শর্মা। বললেন, রিয়েলি আপনার অবজারভেশন অ্যানালিসিস দারুণ। আমারও তো 4-5টা দেখলাম, কিছুই চোখে পড়ল না। সাইলেন্সার ব্যাপারটা নিয়েও ভাবিনি। এখন বুঝতে পারছি লালবাজার কেন এত স্ট্রংলি আপনার নাম রেকমেন্ড করল। উত্তরে দীপকাকু বিনয়সূচক কিছু বলছেন। ঝিনুকের চোখ চলে গেল মঠের দালানের ঠিক নিচে। মাটিতে কি যেন চকচক করছে। এখন চারপাশে সকালের আলো। ঝিনুক এগিয়ে গিয়ে দেখে জিনিসটা চাবির গোছা। নিচু হয়ে তুলে নেয় ঝিনুক। দীপকাকুর কাছে এসে বলে, এটা পেলাম। দীপকাকুর বদলে অফিসার চাবির গোছাটা হাতে নিলেন। ঝিনুককে দেখিয়ে দীপকাকুর থেকে জানতে চাইলেন, কে হয় আপনার? ভাইজি। তারপর একটু হেসে দীপকাকু বললেন, আমার অ্যাসিস্ট্যান্টও বলতে পারেন। কথাটা শুনে খুব রাগ হলো ঝিনুকের। বিগত কত কেসে অ্যাসিস্ট করেছে দীপকাকুকে, এখন সেই পরিচয়টা সেকেন্ডারি হয়ে গেল। অফিসার প্রশংসার চোখে তাকিয়ে আছে ঝিনুকের দিকে। বললেন, ভেরি গুড, পারলে এই কাজটাকেই প্রফেশন করে নাও।
লেডি ডিটেকটিভের খুব প্রয়োজন আছে আমাদের জগতে। এক্ষেত্রে লাজুক হাসি হাসতে হয়। ঝিনুক তেমনটাই হাসছে। দীপকাকু অফিসারের হাত থেকে চাবির গোছাটা তুলে নিলেন। বললেন, দেখে তো মনে হচ্ছে মনাস্ট্রির চাবি, এবং নির্ঘাত এটা ছিল সন্ন্যাসীর কাছে। ধস্তাধস্তির সময় চাবির গোছা ওর কাছ থেকে পড়ে যায়। অফিসার সম্মতিসূচক মাথা নাড়ছেন। হঠাৎ মুখ ঘুরিয়ে তাকালেন খানিক দূরে দাঁড়িয়ে থাকা ছাত্র সন্ন্যাসীদের দিকে। এরা সকলেই মণ্ডিত মস্তক, গেরুয়া বসনধারী। অফিসার হাতের ইশারায় ওদের মধ্যে একজনকে কাছে আসতে বললেন। এক যুবক সন্ন্যাসী এগিয়ে এলো। অফিসার তাকে চাবির গোছা দেখিয়ে জিজ্ঞেস করলেন, ये किसका है जानते हो? মনাস্ট্রি কা চাবি হ্যাঁ, উনকা পাস রহতা থা। শায়িত মৃতদেহের দিকে তাকিয়ে বলল যুবক। অফিসার বললেন, ঠিক হ্যাঁ, তুম যাও। না, একটু দাঁড়াও, বলে উঠলেন দীপকাকু। দাঁড়িয়ে রইল যুবক সন্ন্যাসী। দীপকাকু বললেন, মনাস্ট্রির বাইরে তো কোনো সিসিটিভি ক্যামেরা দেখছি না, ভিতরে আছে কি? নেহি স্যার, कहीं भी कैमरा नहीं है, লাগানে কা বাত চল রাহা থা। একটু চুপ থেকে দীপকাকু বললেন, আচ্ছা এখন যাও, পরে আবার কথা বলতে হতে পারে। চলে গেল যুবক। দীপকাকু এবার পুলিশ অফিসারকে বললেন, আপনার ফরেন্সিক টিম কখন আসবে? এসে যাবে ঘণ্টাখানেকের মধ্যে। আসলে শিলিগুড়ি থেকে আসছে তো, টাইম একটু লাগবেই। তাহলে আপনি এখনই এই চত্বরটাকে বড় করে ফেন্সিং দেওয়ার ব্যবস্থা করে দিন। লোকজন ঢুকে পড়লে সব নষ্ট হয়ে যাবে। ফরেন্সিক আসার আগে আপনারাও খুব বেশি চলাফেরা করবেন না। রাইট, বললেন অফিসার। দীপকাকু ফের ধস্তাধস্তির জায়গায় আঙুল তুলে বলেন, ওইখানটা খুব ইম্পর্ট্যান্ট। দুজনের মধ্যে হাতাহাতি হয়েছিল তো। কথা কেড়ে নিয়ে আয়ো বললেন, ইয়েস, আই আন্ডারস্ট্যান্ড। ওখানে দুজনের জামা কাপড়ের অংশ, যেমন বোতাম, মাথার চুল, আরও টুকটাক কিছু পাওয়া যেতে পারে। মাথার চুল, বোতাম একজনের পাওয়া যাবে। ভুলটা না ধরিয়ে পারে না ঝিনুক। অফিসার বলে ওঠেন, কেন একজনের কেন? সন্ন্যাসীর মাথার চুল নেই, মুন্ডিত মস্তক। যে ড্রেসটা পরে আছেন তাতে কোনো বোতাম নেই, বলল ঝিনুক। অফিসারের মুখে আফসোস ফুটে উঠল। বললেন, সিলি মিস্টেক, এটা আমার মাথায় রাখা উচিত ছিল। এরপর দীপকাকুকে বললেন, আপনার অ্যাসিস্ট্যান্ট তো খুব এফিসিয়েন্ট, ব্রাইট গার্ল। দীপকাকু অফিসারকে বললেন, মনাস্ট্রিটা সিল করে দিন। কেন বলছেন? জানতে চাইলেন অফিসার। কারণ চাবির গোছা যখন এখানে পাওয়া গেল, হতে পারে মনাস্ট্রির ভিতরে ওই দুজন অথবা একজন গিয়েছিলেন। ওখানেও কিছু এভিডেন্স পাওয়ার সম্ভাবনা আছে। আর হ্যাঁ, মঠের চাতালে জুতোর দাগগুলোর ছাপ নিয়ে রাখতে বলবেন ফরেন্সিককে। দীপকাকুর বলা শেষ হতেই অফিসার খানিক বিগলিতভাবে বলে উঠলেন, এটা কিন্তু আপনারও তদন্ত। আমি বুঝতে পারছি এই কেসে আপনার হেল্প আমার বরাবর লাগবে। ফেরার জন্য ঘুরে দাঁড়ালেন দীপকাকু। বললেন, আর একটা কাজ করবেন তো। কাল রাতে যত গাড়ি এই রাস্তা দিয়ে গেছে, এখানকার হোমস্টে বা পেট্রোল পাম্পের সিসিটিভিতে তাদের ছবি পাওয়া যাবে। সেই গাড়িগুলোর খোঁজ রাখবেন। ওরকমই কোনো গাড়িতে পালিয়ে যেতে পারে অপরাধী। একটু থেমে দীপকাকু ফের বলেন, আমার ফোন নাম্বারটা রেখে দিন। আজ সকালে ভিউ পয়েন্ট থেকে সানরাইজ দেখেছে ঝিনুক। বাকিরাও ছিলেন। লেপচা জগৎ থেকে সূর্যোদয়ের কাঞ্চনজঙ্ঘাকে অসাধারণ লাগলো। ফ্লাস্কে করে চা এনেছিলেন মা। বেঞ্চে বসে খাওয়া হলো। সানরাইজ দেখে নিজেদের বাতাসিয়া হোমস্টেতে ফিরে আসছিল ঝিনুকরা। তখনই ভালোভাবে নজরে এলো তাদের পাশের হোমস্টেটা দারুণ দেখতে। গাছপালা দিয়ে ভারী সুন্দর করে সাজানো। নাম পাইন হোমস্টে। বাবাকে বলেছিল, ওটাই বুক করলে না কেন? এক্সটেরিয়রটা কি দারুণ। বাবা বললেন, ওটার কথা জানতাম না। আমাদের হোমস্টেটা সিম্পল হলেও যে সুবিধাটা পাচ্ছি সেটা বোধহয় ওখানে পাওয়া যেত না। সুবিধা বলতে বাতাসিয়া হোমস্টেতে 6টা রুম, ঝিনুকদের লাগছে 3টে। মা বাবা একটাই, ঝিনুক আর দীপকাকুর 2টো রুম। হোমস্টের মালিক বলেছে
ঝিনুকরা যতদিন থাকবে বাকি 3টে রুমে গেস্ট নেওয়া হবে না। পুরো হোমস্টেটাই ঝিনুকদের, তার জন্য এক্সট্রা চার্জও লাগবে না। সার্ভিস এমনিতে ভালো, রান্নাও মন্দ নয়। আজ ব্রেকফাস্টে আলুর পরোটা, কাবলি ছোলার ঘুগনি আর আচার খেয়ে সাইট সিইংয়ে বেরিয়েছে ঝিনুকরা। গাড়ি ভাড়া নিয়ে চলেছে লামাহাটার দিকে। বেরোনোর সময় বাবা দীপকাকুকে বলেছেন, দেখো পুলিশের ফোন পেয়ে কালকের মতো আজকেও আমাদের ফেলে মনাস্ট্রির কেসটাতে চলে যেও না যেন। দীপকাকু বলেছেন, মনে হয় না আমাকে আর দরকার পড়বে পুলিশের। আমার দিক থেকে যতটুকু করার করে দিয়েছি। তাছাড়া খামোকা আমি খাটতে যাব কেন? আমার খাটনির পয়সা দেবে কে? সেটাই তো, এটা বলেছিলেন মা। তার সঙ্গে যোগ করলেন, তাছাড়া তুমি বলেছিলে একদিন আমরা ফিস্ট করব, তুমি আফগানি চিকেন রান্না করে খাওয়াবে। নিশ্চয়ই খাওয়াবো, বলেছেন দীপকাকু। মা এমন আবদার দীপকাকুর কাছে করতেই পারেন, কেননা দীপকাকু ঝিনুকদের বাড়ি এলেই মা বিশেষ বিশেষ পদ রান্না করে খাওয়ান। মায়ের রান্নার প্রশংসায় পঞ্চমুখ হন দীপকাকু। ঘন কুয়াশা ভেদ করে ঝিনুকদের গাড়ি অবশেষে লামাহাটায় ঢুকে পড়ল। ছোট ছোট দোকানের সাইনবোর্ড তেমনই বলছে। বেশ অসুবিধা হচ্ছে বোর্ডগুলো পড়তে। রাস্তায় গড়াগড়ি খাচ্ছে মেঘ। সকালের ওয়েদার এমন ছিল না, রোদ ঝলমলে হয়ে শুরু হয়েছিল দিন। লিজিয়ে আ গায়া লামাহাটা পার্ক, বলল ড্রাইভার। গাড়ি দাঁড়িয়ে গিয়েছে। নেমে এলো ঝিনুকরা। পার্ক বলতে সমতলের কথা মাথায় আসে, কিন্তু এই পার্কটা পাহাড়ের গায়ে। ধাপে ধাপে সাজানো ফুলের গাছ, নানা ধরনের ফুল ফুটে আছে তাতে। আর পার্কটাকে যেন বেড় দিয়ে আছে দড়িতে বাঁধা ছোট ছোট রঙিন পতাকা। গেটের দিকে এগোচ্ছে ঝিনুকরা। একটা পুলিশ ভ্যান দাঁড়িয়ে রয়েছে গেটটার কাছে। বাবা বললেন, দেখো এখানে আবার কি হলো? বাবার কথা শেষ হয়েছে কি হয়নি, গেটের কাছে দাঁড়িয়ে থাকা পুলিশের মধ্যে থেকে একজন ঝিনুকদের লক্ষ্য করে এগিয়ে আসতে লাগলেন। ব্যক্তিটিকে চিনতে পারল ঝিনুক। আইও রাকেশ শর্মা। ভদ্রলোক সোজা দীপকাকুর সামনে এসে বললেন, চলুন স্যার, পার্কে গিয়ে বসি। আপনি এগোন, আমি আসছি, বললেন দীপকাকু। অফিসার ঘুরে গিয়ে হাঁটতে লাগলেন। দীপকাকু ছাড়া বাকি 3জনই অবাক। বাবা বললেন, কি হলো ব্যাপারটা? তুমি এখানে আসছো, ওরা জানলো কি করে? সকালে একবার ফোন করেছিল অফিসার, বলল মনাস্ট্রির কেসে কিছু ডেভেলপমেন্ট হয়েছে, তা নিয়ে কথা বলতে চায়। আমাদের হোমস্টেতেই আসতে চাইছিল। আমি বললাম লামাহাটায় ওয়েট করুন, ওই রাস্তা দিয়েই তো আসবেন, বলে দীপকাকু টিকিট কাউন্টারের দিকে গেলেন। পাহাড়ি যে মেয়েটি কাউন্টারে বসেছিল হিন্দিতে দীপকাকুকে জানালো, আপনাদের টিকিট লাগবে না, আপনারা পুলিশ অফিসারের গেস্ট। গেট ঠেলে ঢুকে পড়ল ঝিনুকরা। অফিসার দাঁড়িয়ে রয়েছেন উঁচুতে, পাতার ছাউনি দেওয়া একটা শেডের নিচে। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে বাবা দীপকাকুকে বলছেন, তুমি যে বললে মনাস্ট্রির কেসে তোমাকে আর দরকার পড়বে না পুলিশের। দরকার সেরকম কিছু নয়, একটু আলোচনা করতে চাই। আমি অফিসারের সঙ্গে কথা বলছি, আপনারা ততক্ষণ পার্কটা দেখতে থাকুন, আমি ঠিক আপনাদের সঙ্গে জয়েন করে যাব। দীপকাকুর কথা শুনে মা বলে উঠলেন, এই লাস্ট, আর কোনো দিন দীপঙ্করকে সঙ্গে নিয়ে বেড়াতে আসবো না। দীপকাকু হাসছেন। ঝিনুকরা পৌঁছে গিয়েছে সিঁড়ির ফার্স্ট ল্যান্ডিংয়ে, যার পাশে গোল ছাউনি। দাঁড়িয়ে আছেন অফিসার। দীপকাকু সিঁড়ি ছেড়ে ঘাসে পা রাখলেন। ঝিনুক দাঁড়িয়ে রইল। বাবা মা ফার্স্ট ল্যান্ডিংয়ে ছেড়ে ফের সিঁড়িতে উঠছেন। মা পিছন ফিরে দেখলেন ঝিনুক আসছে কিনা। আসছে না দেখে বললেন, কি হলো, দাঁড়িয়ে রইলি যে? তোমরা যাও, আমি দীপকাকুর সঙ্গে আছি। কাকা ভাইজি দুটোই সমান, বলে বিরক্তি ভরে সিঁড়ি ভাঙতে লাগলেন মা। ঝিনুক দেখল ঝাউনির তলায় বাঁশের বেঞ্চে বসে দীপকাকুরা আলোচনা শুরু করে দিয়েছেন। ওদের লক্ষ্য করে এগিয়ে যায় ঝিনুক। অফিসার বলছেন, পোস্টমর্টেম রিপোর্ট পেতে এখন অনেক দেরি। ইনভেস্টিগেশনের জন্য রিপোর্ট হাতে পাওয়ার আগেই আমরা পিএম ডাক্তারের সঙ্গে পরামর্শ করি। এই কেসেও করেছি। উনি বলছেন এটা যে খুন এ ব্যাপারে এখনই শিওর হওয়া যাচ্ছে না, আরও পরীক্ষা করতে হবে।
কেন শিওর হওয়া যাচ্ছে না জানতে চাইলেন দীপকাকু। অফিসার বললেন, গুলি গিয়েছে নিচ থেকে উপরে, সুইসাইড কেসে এমনটাই হয়, খুন হলে গুলি যেত উপর থেকে নিচে। যেহেতু ধস্তাধস্তির সময় গুলি চলেছে তাই এটা খুনির চালানো পিস্তল হতে পারে, হয়তো আধশোয়া অবস্থায় ছিল, তখন পিস্তলের পজিশন কি থাকবে বলা যায় না, বললেন দীপকাকু। আর ক্র্যাম্প? সন্ন্যাসী সুইসাইড করলে তো ট্রিগার ধরা আঙুলে ক্র্যাম্প ধরতো, ক্র্যাম্প ধরেনি, এটা বলল ঝিনুক। সে দাঁড়িয়ে রয়েছে দীপকাকুদের সামনে। অফিসার ঝিনুকদের দিকে তাকিয়ে বললেন, এ ব্যাপারে মিস্টার বাগচি যেমনটা বলেছিলেন তেমনই হয়েছে। ডাক্তার বলছে গুলিটা মাথার যে পথ দিয়ে গেছে তাতে আঙুলে ক্র্যাম্প লাগার কথা নয়। এদিকে সাধুর পিস্তল ধরা হাতে গান পাউডার পাওয়া গেছে, এটা বলেছে ফরেন্সিক টিম। কিন্তু আমি ভাবছি সাধু যদি বন্দুক না চালিয়ে থাকেন তাহলে ওর হাতে গান পাউডার আসবে কোথা থেকে? কপালে পিস্তল ঠেকিয়ে ওকে গুলি করা হচ্ছে, উনি তখন হয়তো হাত দিয়ে বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন, তখনই ফায়ার হয়, সন্ন্যাসীর হাতেও লেগে যায় গান পাউডার, বললেন দীপকাকু। এরপর অফিসারকে জিজ্ঞেস করলেন, ফরেন্সিক কি বলছে? পিস্তলে লাগানো ছিল সাইলেন্সার? হ্যাঁ, আপনার আন্দাজ একদম ঠিক। সাইলেন্সার লাগানো থাকলে যেখানে গুলি লেগেছে তার চারপাশে প্রচুর গান পাউডার পাওয়া যাবে, সেই কারণেই সন্ন্যাসীর হাতে গান পাউডার পাওয়া গেছে। ঝিনুক বলে ওঠে, আচ্ছা এমনও তো হতে পারে কোনো কারণে সন্ন্যাসীর কাছে ওই সাইলেন্সারযুক্ত পিস্তলটা ছিল, ওটা দিয়ে নিজেকে গুলি করার পর দেহটা যখন মাটিতে পড়ে পিস্তল থেকে সাইলেন্সারটা খুলে যায়। পুলিশ তো ঘটনা ঘটার অনেক পরে গেছে, ততক্ষণে লোকাল কেউ হয়তো ওটা নিয়ে পালিয়েছে। তার মানে তুমি বলছো এটা সুইসাইড হওয়ারও চান্স আছে, এটা বললেন অফিসার। দীপকাকু বললেন, মঠে 4 ব্যাটারির টর্চ পড়ে রইল, সন্ন্যাসীর ক্যাম্বিস জুতো, কান ঢাকা টুপি, নিত্য ব্যবহার্য জিনিসগুলো ছেড়ে কেউ কেন শুধু কাজের সাইলেন্সারটা নিয়ে যাবে? চুপ করে রইল ঝিনুক। আর একটু ভেবে মন্তব্য করা উচিত ছিল। হাতে ট্রে নিয়ে ছাউনির তলায় এলো এক স্থানীয় যুবক। আন্দাজ করা যায় অফিসার নিচের কোনো দোকানে কফির অর্ডার দিয়ে রেখেছিলেন। ট্রেটা বাঁশের বেঞ্চে রেখে চলে গেছে ছেলেটা। কাপে চুমুক দিয়ে দীপকাকু বললেন, বাহ, চমৎকার হয়েছে কফিটা। শুনে খুশি ভাব ফুটে উঠল অফিসারের মুখে। ফের দীপকাকু বললেন, ফরেন্সিক আর কি রিপোর্ট দিল? ঢুকেছিল মনাস্ট্রিতে? হ্যাঁ, মনাস্ট্রির ভিতরটা দেখেছে। দালানে যে বুটের ছাপ পাওয়া গিয়েছিল মনাস্ট্রির ভিতরেও তা আছে, তবে সাধুর পায়ের ছাপ নেই। উনি যদি মনাস্ট্রিতে ঢুকে থাকেন জুতো ছেড়ে ঢুকবেন, তাতে পায়ের ছাপ পাওয়া যাবে না। বুটের দাগ পাওয়া গেছে এই কারণে যে সেদিন সন্ধ্যের দিকে অল্প বৃষ্টি হয়েছিল। কফি খেতে খেতে অফিসারের কথা মন দিয়ে শুনলেন দীপকাকু। তারপর বললেন, অর্থাৎ সেদিন রাতে মনাস্ট্রির মধ্যে 2 জন ঢুকে থাকতে পারেন অথবা 1 জন। বাই দ্য ওয়ে, একটা ব্যাপারে আমার বোধহয় কনফার্ম হতে পারি, যদি খুনি হয়ে থাকে তাহলে খুনি লেফট হ্যান্ডেড, কারণ গুলি লেগেছে সন্ন্যাসীর ডান কপালে, বললেন অফিসার। দীপকাকু কোনো উত্তর করলেন না। কফি শেষ করে কাপ রাখলেন ট্রেতে। ঝিনুক অফিসারেরও কফি শেষ, কাপ রাখলো একই জায়গায়। দীপকাকু জানতে চাইলেন, ধস্তাধস্তির জায়গায় ফরেন্সিক কিছু পেয়েছে? ও হ্যাঁ, জ্যাকেটের একটা বোতাম পাওয়া গেছে আর কিছু মাথার চুল। গুড, ওই এভিডেন্স কাজে লাগবে ইনভেস্টিগেশনে। বলার পর দীপকাকু জিজ্ঞেস করলেন, সেই রাতে ওই রাস্তা দিয়ে কটা গাড়ি গিয়েছিল? সিসিটিভি থেকে কি পেলেন? মনাস্ট্রি থেকে হাইওয়েতে উঠলেই একটা সিসি ক্যামেরা আছে। ইলেকট্রিক অফিসের মোট 6টা গাড়ি গেছে রাস্তা দিয়ে, কোনো গাড়িই দাঁড়ায়নি মনাস্ট্রির সামনে, কাউকে হেঁটে যেতেও দেখা যায়নি। ভারী আশ্চর্য ব্যাপার তো, লোকটা তাহলে এলো গেল কোন দিক দিয়ে? বললেন দীপকাকু। তারপর জিজ্ঞেস করলেন, তো এখন কেসটা নিয়ে কিভাবে মুভ করবেন ভাবছেন? মনাস্ট্রির লোকজনের সঙ্গে কথা বললো তো খুব দরকার, মানে ইন্টারোগেট আর কি। তাহলে আর দেরি করছেন কেন, কাজটা সেরে ফেলুন।
দীপকাকুর কথার পরই অফিসার রাকেশ শর্মার চেহারায় কাঁচুমাচু ভাব ফুটে উঠল। বললেন, ইন্টারোগেশনের সময় আপনি যদি আমার সঙ্গে থাকেন খুব ভালো হয়, মানে রিকোয়েস্ট করছি আর কি। চলুন যাই, কেসটার মেরিট আছে, বলে উঠে দাঁড়ালেন দীপকাকু। মুখে খুশির হাসি নিয়ে উঠে পড়লেন রাকেশ শর্মাও। ঝিনুক তাড়াতাড়ি বলে ওঠে, বাবা মাকে তো জানাতে হবে আমরা যাচ্ছি, নয়তো খুঁজবে। ফোনে জানিয়ে দাও, রজতদাকে জানিও, বৌদিকে ফোন করো না, পরে বকুনি খেতে হবে, বলে দীপকাকু ছাউনির বাইরে চলে গেলেন। পুলিশের গাড়িতে মনাস্ট্রিতে এসে পৌঁছেছে ঝিনুকরা। গাড়িতে ওঠার আগে ঝিনুক বাবাকে ফোনে জানিয়েছিল কোথায় যাচ্ছে তারা। বাবা বললেন, তোর মাকে একটু আগেই বললাম দীপঙ্করকে পুলিশ ছাড়বে না, ওরকম এ গ্রেড গোয়েন্দাকে পুলিশ কখনো ছাড়ে? আর দীপঙ্কর কেসটাই জড়ালে ঝিনুকও থাকবে সঙ্গে, বেড়ানো ওদের হবে না। ঠিক আছে, তোরা যা, আমরা এখান থেকে হোমস্টেতে ফিরে যাব, লাঞ্চের আগে চলে আসিস। আচ্ছা, বলে ফোন কেটেছিল ঝিনুক। মনাস্ট্রি এমনিতে ভাবগম্ভীর জায়গা। সম্প্রতি এখানে একটি মৃত্যু হওয়াতে পরিবেশ একেবারেই থমথমে। ঝিনুকরা এখন প্রয়াত আচার্য অক্ষয় ধর্মপালের ঘরে। সাধু সন্ন্যাসীদের আবাসের মতো একেবারেই ছিমছাম এই ঘর। খাট, দুটো চেয়ার, একটা টেবিল, আলমারি আর আলনা, ছোটো মতো একটা আয়নাও আছে দেওয়ালে টাঙানো। এখানে ঢুকে দীপকাকু পুলিশ অফিসার প্রথমে ভালো করে সার্চ করলেন সমস্ত কিছু। নন্দ সুপ্রজ্ঞ এবার আচার্য হবেন এই মঠের। অক্ষয় ধর্মপাল প্রয়াত হওয়াতে নন্দ সুপ্রজ্ঞই এখন সিনিয়র মোস্ট। আলাপচারিতায় জানা গিয়েছে নন্দ সুপ্রজ্ঞ বাঙালি, পৈতৃক বাড়ি বর্ধমানে। ঘরের বাইরে কৌতূহলী মুখ নিয়ে দাঁড়িয়ে আছে অল্প বয়সী কিছু ছাত্র সন্ন্যাসী। দীপকাকু এখন নন্দ সুপ্রজ্ঞর উদ্দেশ্যে প্রশ্ন করলেন, মনাস্ট্রির দরজা এখন খুলছেন কিভাবে? মাঠে পড়ে থাকা চাবির গোছা তো পুলিশ নিয়ে গেছে। আমার কাছে একটা সেট দিয়ে রেখেছিলেন আচার্য, ডুপ্লিকেটটা? জানতে চাইলেন অফিসার। নন্দ সুপ্রজ্ঞ বললেন, না, ডুপ্লিকেট এক সেট উনি নিজের কাছে রেখেছিলেন। কোথায় রাখতেন আপনি জানেন? ঘর সার্চ করে চাবির কোনো সেট পেলাম না, বললেন দীপকাকু। মাথা নেড়ে সুপ্রজ্ঞ বললেন, না, জানতাম না, আমাকে বলেননি। অধ্যক্ষর হাতে যে পিস্তল পাওয়া গেছে সেটা কি ওঁরই? জানতে চাইলেন অফিসার। সুপ্রজ্ঞ বললেন, ওর কোনো পিস্তল ছিল বলে আমার জানা নেই। দীপকাকু এবার নড়ে চড়ে বসে জানতে চাইলেন, আপনাদের এই মঠে সকাল থেকে রাত অবধি রুটিনটা কীরকম? মানে কখন প্রার্থনা, ক্লাস, স্নান, খাওয়া দাওয়া হয়? বৌদ্ধ সব মঠে প্রায় একই রুটিন। আমাদের সকাল শুরু হয় ভোর 4টে থেকে। ঘণ্টা বাজে, মঠের সবাই উঠে পড়ে, যে যার নিজস্ব জায়গায় বসে প্রার্থনা সারে। 6টা থেকে 6:30টার মধ্যে সকলে ব্রেকফাস্ট করে নেয়। তারপর ছাত্রদের ক্লাস শুরু হয় 7টা থেকে, চলে 9টা পর্যন্ত। তারপর ব্রেক, ফের 10টা থেকে 12টা পর্যন্ত ক্লাস, 12টা থেকে 2টো পর্যন্ত ব্রেক, 1টার মধ্যে লাঞ্চ হয়ে যায়। তারপর বাকিটা সময় বিশ্রাম, একটু পড়াশোনা। বিকেল 5টার সময় ডিবেট। ডিবেটটা কী নিয়ে? জানতে চাইলেন দীপকাকু। নন্দ সুপ্রজ্ঞ বলতে থাকেন, সারাদিন কি পড়াশোনা করলো সেই নিয়ে তর্ক আলোচনা, একেবারে নালন্দা পরম্পরা। আচ্ছা, তারপর? বাকি রুটিন শুনতে চাইলেন দীপকাকু। সুপ্রজ্ঞ বলছেন, 6:30 7টার মধ্যে ডিনার, এরপর রাতে যার যা করার করলো, 10টার মধ্যে অবশ্যই বিছানায় যেতে হবে। আর খেলাধুলো? আমি অনেকবারই রাস্তা দিয়ে গাড়ি করে যাওয়ার সময় দেখেছি ছাত্ররা মনাস্ট্রির পাশের মাঠে খেলছে, এটা বললেন অফিসার রাকেশ শর্মা। আপনাদের মঠে কজন ছাত্র সন্ন্যাসী আছে? জানতে চাইলেন দীপকাকু। 15 জন। উত্তর শুনে দীপকাকু বললেন, সংখ্যাটা বেশ কমই মনে হচ্ছে। অন্য অনেক মনাস্ট্রিতে দেখেছি প্রচুর স্টুডেন্ট।
হ্যাঁ, আমাদের মঠ খুবই ছোট, তবে খুব প্রাচীন। কত পুরনো এটা জানতে চাইলেন অফিসার। নন্দ সুপ্রজ্ঞ বললেন, প্রায় 800 বছর। দীপকাকু অবাক গলায় বললেন, 800 বছর? কিন্তু দেখে তো বোঝার উপায় নেই। মনাস্ট্রির আর্কিটেক্টে কোনো ছাপই নেই প্রাচীনতার। আছে, ঢাকা পড়ে গেছে। অতীতে বহুবার এই মঠ বন্ধ হয়েছে, ভেঙে দিয়েছে অন্য ধর্মের লোক। প্রাকৃতিক বিপর্যয় ভেঙেছে, ফের চালু হয়েছে। প্রাচীনতার বেশ কিছু চিহ্ন ছড়িয়ে আছে মনাস্ট্রির চারপাশে। নন্দ সুপ্রজ্ঞর কথা শুনে দীপকাকু দৃষ্টি নামিয়ে কি যেন ভাবলেন। এবার মাথা তুলে বললেন, কি মনে হয়, আচার্য আত্মহত্যা করেছেন? করার তো কোনো কারণ দেখতে পাচ্ছি না। আমাদের সাধনার মূল লক্ষ্য হচ্ছে পরমানন্দে মিলিত হওয়া। অল্প বয়সী যারা সন্ন্যাস গ্রহণ করে, সংগ্রামে আসে, প্রথম প্রথম বাড়ির জন্য মন খারাপ হয়, পরে আমাদের সান্নিধ্যে শিক্ষায় তা কেটেও যায়। কিন্তু আমরা যারা অনেক দিনের সন্ন্যাসী, পরিবার নিয়ে যাদের কোনো পিছুটান নেই, তারা কেন হতাশায় ভুগবে? আচার্যর আচরণে মৃত্যুর আগের দিন পর্যন্ত কোনো হতাশা আমি দেখিনি। ফের দীপকাকু জানতে চাইলেন, আচার্যর কোনো শত্রু ছিল কি? আমার জানা নেই। সন্ন্যাসীর কোনো শত্রু থাকার কথা নয়। দীপকাকুর পরের প্রশ্নে গেলেন, ছাত্রদের সঙ্গে কেমন সম্পর্ক ছিল আচার্যর? খুবই ভালো। সকলকেই সন্তান জ্ঞানে স্নেহ করতেন, শাসনও করতেন প্রয়োজন মতো। ঝিনুক টের পাচ্ছে কেন প্রশ্নটা করেছেন দীপকাকু। কোনো ছাত্র রাগ মেটাতে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে কিনা বোঝার চেষ্টা করছেন। দীপকাকু এবার জানতে চাইলেন, আচার্যর ঘনিষ্ঠজন বলতে কারা কারা ছিল, যাদের সঙ্গে উনি মন খুলে গল্প করতেন? মঠের বাইরের লোকজন আসতো ওর সঙ্গে গল্প করতে? শ্বেতগ্রামের অনেকেই আসতো, নানা বিষয়ে পরামর্শ নিত। এরা সকলেই আচার্যর নিকটজন। না, আমি এই ধরনের লোকের কথা বলছি না। আচার্য শুধুই গল্পগাছা করতেন কাদের সঙ্গে, মানে যাদের সঙ্গে সম্পর্কটা ছিল প্রায় বন্ধুর মতো। উত্তর দিতে সময় নিচ্ছেন নন্দ সুপ্রজ্ঞ। বললেন, উনি ছিলেন আমার দীক্ষাগুরু, মিশতেন বন্ধুর মতো। তারপর বাতাসিয়া হোমস্টের মালিক সুনীল কার্জি, পাইন হোমস্টের মালিক দীপক প্রধান, টিম্বার মার্চেন্ট রোশন কেরকেট্টা, এরা সকলেই এই এলাকার লোক। হাতে সময় থাকলে চলে আসতেন গল্প করতে। আর আসতেন হোটেল মাউন্ট ভিউয়ের মালিক নিরঞ্জন পাল, মাউন্ট ভিউ, দার্জিলিংয়ে। অত দূর থেকে আসতেন গল্প করতে? বিস্ময় প্রকাশ করলেন অফিসার। নন্দ সুপ্রজ্ঞ বললেন, সপ্তাহে একদিন অন্তত আসতেন। আধ্যাত্মিক বিষয়ে ওর আগ্রহ খুব। দীপকাকু জিজ্ঞেস করলেন, ফরেন্সিক চলে যাওয়ার পর পুলিশ তো মাঠের দরজা খুলে দিয়েছে, আপনারা প্রার্থনা করতে গেছেন, ভিতরের কোনো জিনিস খোয়া গেছে মনে হয়েছে কি? সেরকম কিছু মনে হলে পুলিশকে অবশ্যই জানাতাম, বললেন নন্দ সুপ্রজ্ঞ। ভদ্রলোক সব উত্তরগুলো একটু যেন টেরিয়ে দিচ্ছেন। মানুষটিকে ঠিক যেন সুবিধার মনে হচ্ছে না ঝিনুকের। ফের দীপকাকু জানতে চাইলেন, আপনাদের মনাস্ট্রিতে মহার্ঘ কোনো বস্তু আছে কি যা চুরি হওয়া সম্ভব? না, সেরকম দামি কিছু বা ঐতিহাসিক মূল্যবান কোনো জিনিস নেই। মানে তালা দেওয়া কিছু নেই? এটা জিজ্ঞেস করলেন অফিসার, গলায় বিস্ময়। নন্দ সুপ্রজ্ঞ বললেন, সাধারণত মনাস্ট্রিতে তালাবন্ধ অবস্থায় কোনো জিনিসই থাকে না। তথাগত মূর্তির পাশেই সব থাকে। কিছু জিনিস থাকে কাচের বাক্সে, তবে তালা দেওয়া থাকে না। আমাদেরও ছিল না। এই নিয়ম তো ভালো নয়। এই মনাস্ট্রিতে না হয় দামি জিনিস কিছু নেই, কিন্তু বড় মনাস্ট্রিগুলোতে তো থাকে, তাতে চুরি হওয়ারও চান্স থেকে যায়, বললেন অফিসার। দীপকাকু বলেন, চুরি তো হয়েছে অনেক মনাস্ট্রি থেকে। বছর 10 হলো এরা সচেতন হয়েছেন। বড় মনাস্ট্রিগুলোই সিসি ক্যামেরা লেগেছে, গার্ডও আছে। এখানে ছিল না। ছোট মনাস্ট্রি, আর দামি কিছু নেই বলে। তবে আগের দিন এক ছাত্র বলল, সিসিটিভি লাগানোর কথা চলছিল। শেষ কথাটা সুপ্রজ্ঞর উদ্দেশ্যে বললেন দীপকাকু। উনি বললেন, হ্যাঁ, সেরকম একটা প্ল্যান নেওয়া হচ্ছিল।
কারণটা কি? কোনো দামি জিনিস কি আপনাদের মনাস্ট্রিতে আসার কথা ছিল? হয়তো অন্য কোনো মঠ থেকে আসতো জিনিসটা। কপাল কুঁচকে জানতে চাইল দীপকাকু। নন্দসুপ্রজ্ঞ বললেন, এমন কোনো খবর আমার জানা নেই। আমি শুধু জানতাম নেহাত আধুনিকীকরণের জন্য সিসিটিভি লাগানোর ব্যবস্থা হবে। কথাটা শুনে নিয়ে খাট থেকে নেমে দাঁড়ালেন দীপকাকু। বললেন, চলুন আপনাদের মনাস্ট্রির ভিতরটা একবার দেখি। এখন সন্ধে, বাইরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। মা বাবার রুমে বসেছে আড্ডা। পর্দা সরানো কাচের জানলা দিয়ে দেখা যাচ্ছে হোমস্টের আলোতে বৃষ্টির ফোঁটা। তারপরই অন্ধকার। এটা হোমস্টের পিছন দিক। খানিক আগে এক মহিলা এসে চিকেন পকোড়া আর বড় ফ্লাস্কে কফি দিয়ে গিয়েছে। বাবা মা আফসোস করছেন। ঝিনুকরা লামাহাটা পার্ক না দেখে বিরাট মিস করেছে। পাহাড়ের মাথায় একটা সুন্দর লেক আছে। ঝিনুক আজ মনাস্ট্রিতে যা যা হলো সব বলেছে বাবাকে। মায়ের অবশ্য এই ব্যাপারে কোনো উৎসাহ নেই। মা বাড়ি থেকে আনা পত্রিকায় চোখ বোলাচ্ছেন। কাল কোথায় সাইট সিইংয়ে যাওয়া হবে সেই নিয়ে বাবা দীপকাকুর সঙ্গে আলোচনা করছেন এখন। ঝিনুক বুঝতে পারছে দীপকাকু কালও বেড়াতে পারবেন না। সন্ন্যাসীর কেশে মানসিকভাবে জড়িয়ে পড়েছেন। ঝিনুকের এখন একটাই চিন্তা, দীপকাকু তাকে সঙ্গে নেবেন তো? হয়তো বলবেন, তুমি কেন বেড়ানোটা মিস করবে? খারাপ লাগবে রজতদার বৌদির। ঝিনুক কোনো কথা শুনবে না। যে করে হোক এই কেসটাতে থাকতে হবে। সত্যি বড় রহস্যে মোড়া এই কেস। অনেকটা মঠটার মতোই। বাইরে থেকে মনে হয়েছিল কি এমন পুরনো। নন্দসুপ্রজ্ঞ বললেন, 800 বছরের পুরনো। মনাস্ট্রিটা যখন ঘুরিয়ে দেখাচ্ছিলেন চিনিয়ে দিচ্ছিলেন মঠের প্রাচীন চিহ্নগুলো। কোনো পিলার পাথরের, কোনো দরজার পাল্লা বহু পুরনো, কাঠের উপর নানান কারুকাজ। বুদ্ধ মূর্তিটাও বেশ পুরনো। বুদ্ধ মূর্তির পিছনে মহাকালের ঘর, নিচু দরজা। মহাকাল মানে আমাদের শিব ঠাকুর, বলেছেন দীপকাকু। মহাকালের ঘরে আচার্য ছাড়া কারো প্রবেশাধিকার থাকে না। পুলিশ কেস বলে সবটাই দেখাতে হলো নন্দসুপ্রজ্ঞকে। মঠের প্রদীপ, ঘণ্টা, চামর ছাড়াও বেশ কিছু তৈজসপত্র 200-300 বছরের পুরনো। এসবের পুরাতাত্ত্বিক মূল্য যথেষ্ট। এগুলো চুরি হয়নি, অথচ রাতের আগন্তুক মঠে ঢুকেছিল। বুটের ছাপ পাওয়া গিয়েছে। কেন ঢুকেছিল সে? মঠের পিছনের চত্বরে কিছু পুরনো স্মারক দেখা গেল। প্রায় মাটিতে মিশে যাওয়া একটি মন্দির। নন্দসুপ্রজ্ঞ বললেন, ওই মন্দির নাকি মনাস্ট্রির চেয়েও পুরনো। কিছু সমাধি বেদি দেখা গেল, যার বেশ কিছু অতি প্রাচীন। ইটের গঠন দেখে বোঝা যায় এই সমস্ত চিহ্নের মধ্যেই হয়তো লুকিয়ে আছে সন্ন্যাসীর মৃত্যু রহস্য। আচ্ছা দীপঙ্কর, তুমি কি ভাবছো? কোনো শত্রুতার জেরে কি মরতে হলো অধ্যক্ষকে, নাকি অন্য কারণে? বাবার কথা সংবিত ফিরল ঝিনুকের। একটু অন্যমনস্ক হয়ে গিয়েছিল। দীপকাকু কি উত্তর দেন দেখা যাক। প্লেট থেকে একটা চিকেন পকোড়া তুলে মুখে দিলেন দীপকাকু। খেতে খেতে বললেন, খুন করতে এসে খুনি কেন মনাস্ট্রিতে ঢুকবে? চুরি করতে এলে তবেই ঢুকবে। এদিকে নন্দসুপ্রজ্ঞ বলছেন কিছুই চুরি হয়নি। তুমি তো সেই একই জায়গায় পড়ে রয়েছ দেখছি। বললে যে দুপুরে একটু ঘুমিয়ে নিলে মাথাটা খুলবে, বললেন বাবা। দীপকাকু কোনো উত্তর না দিয়ে প্লেট থেকে আর একটা চিকেন পকোড়া তুলে নিলেন। আজ লাঞ্চের পর বাবা দীপকাকুকে বলেছিলেন, চলো সবাই মিলে বাইরেটা একটু হেঁটে আসি। দীপকাকু তখনই বলেছিলেন, আপনারা যান, আমি একটু ঘুমিয়ে নিই, ঘুমোলে মাথাটা খুলবে। এত ভাবনা নিয়ে কি করে যে ঘুমোয় মানুষ, অবাক লাগে ঝিনুকের। প্লেটে পকোড়া প্রায় শেষ। হাত বাড়িয়েও ফিরিয়ে নিলেন দীপকাকু। বললেন, যাই আর এক প্লেট অর্ডার করে আসি, আমিও তো বেশিটা খেয়ে ফেললাম। বাবা বললেন, অর্ডার দিতে যাবে কেন? ফোন করে বলে দিলেই তো হয়। যাই একবার হোমস্টের মালিকের সঙ্গে একটু গল্প করে আসি। সন্ন্যাসীর কাছে নিয়মিত যেতে নিনি, দেখি নতুন কিছু ইনফরমেশন যদি পাওয়া যায়। সঙ্গে পকোড়ার অর্ডারটাও দিয়ে দেব।
বলে দীপকাকু বেড থেকে নেমে দাঁড়ালেন। সঙ্গে সঙ্গে ঝিনুকও নেমে এলো। মা বললেন, এদের কিচেনটা কোথায় জানো তো? দীপকাকু ঘাড় কাত করে বললেন, জানি। কি করে জানলে? তুমি তো যাওনি নিচে। আমি গিয়েছিলাম রান্নার জায়গা দেখতে, কতটা পরিষ্কার পরিচ্ছন্ন সেটাই দেখছিলাম, বললেন মা। দীপকাকু বললেন, হোমস্টের গায়েই সিঁড়ি, ফার্স্ট ল্যান্ডিংয়ে কিচেন, সেকেন্ডে মালিক থাকে। এত সব কখন দেখলেন বা জানলেন দীপকাকু কে জানে। রুম থেকে বেরিয়ে যাচ্ছেন, পিছন পিছন ঝিনুকও যায়। বাড়ি সাধারণত উপর দিকে একতলা দুতলা হয়। বাতাসিয়া হোমস্টের নিচের দিকে পাহাড়ের ধাপে সিঁড়ি ধরে ফার্স্ট ল্যান্ডিংয়ে নেমে এলো ঝিনুকটা। খুবই সরু সিঁড়ি, একেবারেই খাড়ায়। বৃষ্টি এখনও পড়ছে। মাথায় সেট থাকা সত্ত্বেও ভিজে আছে সিঁড়ি। দীপকাকু কিচেনের দিকে চলেছেন। রান্না কষার গন্ধ আসছে কিচেন থেকে, খুন্তি কড়াইয়ের আওয়াজ। কিচেনে ঢুকে পড়লেন দীপকাকু। পিছনে ঝিনুক। স্থানীয় এক মহিলা রান্না করছেন। চাদর মুড়ি দেওয়া অবস্থায় উবু হয়ে বসে আছেন দুজন পুরুষ। দীপকাকুকে দেখে মহিলা একটু থতমত খেলেন। অনুরোধের ভঙ্গিতে দীপকাকু বললেন, আমাদের জন্য আর এক প্লেট চিকেন পকোড়া হবে? হো जाएगा साहब, বললেন মহিলা। दीपकाकू फिर बोलें, डिनर में जो चिकन कषा होगा उसमें मिर्ची डालिएगा ज़्यादा, हम लोग झाल झाल खाना पसंद करते हैं। घाड़ कात करलें महिला। उबू हुए बसे थाका एक पुरुष बोल, हो जाएगा सर, चिंता मत कीजिए, आप तो फ़ोन पे ऑर्डर कर सकते थे, यहाँ आने का परेशानी क्यों लिया? কথার উত্তর না দিয়ে দীপকাকু জিজ্ঞেস করলেন, আপনাদের মালিক ঘরে আছেন? আছে স্যার, নিচে হ্যায় উনকা ঘর, বলল পুরুষটি। জানতা হুঁ, বলে দীপকাকু সিঁড়ি লক্ষ্য করে এগিয়ে গেলেন। নিচের তলায় চলে এসেছে ঝিনুকরা। সরু বারান্দা ধরে এগোচ্ছে। বারান্দার পরেই অন্ধকার খাদ, দূরে আবছা পাহাড় দেখা যাচ্ছে। বারান্দার ডান দিকের ঘরে চোখ যায় ঝিনুকের। জানলার পর্দার ফাঁক দিয়ে দেখে মোটাসোটা সুনীল কার্জি বেতের চেয়ারে বসে সামনের টেবিল থেকে খাবার খাচ্ছেন। লোকটা লেফটি, বাঁ হাত দিয়ে খাচ্ছেন খাবার। ব্যাপারটা দেখে কি যেন মনে পড়তে চাইছে ঝিনুকের। ঘরের জানলা পেরিয়ে ডান দিকে ঘুরলে দরজা। ঢুকে পড়লেন দীপকাকু। সুনীল কার্জি সঙ্গে সঙ্গে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। বললেন, आइए सर आइए, बोलिए आपके लिए क्या कर सकता हूँ? আপনি আগে খেয়ে নিন। হয়ে গেছে স্যার, আপনারা বসুন, হাত ধুয়ে আসছি, বলে ঘরের কোণা থাকা বেসিনের হাত ধুতে গেলেন সুনীল কার্জি। ঘরে দুটো বেতের গোল মোড়া ছিল। দীপকাকু বসলেন একটায়, ঝিনুক অন্যটায়। সুনীল কার্জি তোয়ালের হাতে মুছতে মুছতে ফিরে আসছেন। বলছেন, আমার হোমস্টের অ্যারেঞ্জমেন্ট ভালো লাগছে তো আপনাদের? নট ব্যাড, বলে দীপকাকু সরাসরি প্রসঙ্গে চলে গেলেন। মনাস্ট্রির হেড মঙ্কের সঙ্গে তো আপনার বেশ খাতির ছিল। নিজের চেয়ারে বসতে বসতে সুনীল কার্জি বললেন, তা তো ছিলই, ইটস ভেরি স্যাড। এরকম ঘটনা ঘটবে কে জানতো? আপনি লাস্ট কবে ওর সঙ্গে দেখা করেন? যে রাতে মারা গেলেন তার দুদিন আগেই আমি স্বামীজির সঙ্গে গল্প করতে গিয়েছিলাম। তখন কি মনে হয়েছিল খুব তাড়াতাড়ি এরকম অঘটন কিছু ঘটতে চলেছে? উনি সুইসাইড করতে পারেন অথবা মার্ডার হতে পারেন? না, একদম নেই। সেদিন মুড খুব ভালো ছিল স্বামীজির, কত গল্প করলেন আমাদের সঙ্গে, ফিলোসফিক্যাল বাদ ভি হলো। আমাদের সঙ্গে মানে? আপনার সঙ্গে আর কে ছিল? দীপক প্রধান, আমার পাশের পাইন হোমস্টের মালিক। আপনারা কি একসঙ্গে গিয়েছিলেন? নেহি, আমি যাওয়ার আধ ঘন্টা বাদ দীপক প্রধান আয়া থা। আপনারা কোন রাস্তা ধরে মনাস্ট্রিতে যাতায়াত করেন? দীপকাকুর প্রশ্নে ঝিনুক একটু অবাক হয়। এখান থেকে মনাস্ট্রি যাওয়ার রাস্তা তো একটাই। তেমনটাই উত্তর দিলেন সুনীল কার্জি। বললেন, মেন রোড দিয়েই যাই। আপনাদের হোমস্টের পিছন দিয়েও তো যাওয়া যায়, তাতে অনেক কাছে হয় মনাস্ট্রিটা। তা হয়, লেকিন রাস্তা বহুত খারাপ। ঝিনুক ফের অবাক। দীপকাকু কী করে জানলেন হোমস্টের পিছনে মঠে যাওয়ার রাস্তা আছে? ঘরে ঢুকলো একটি লোক। কিচেনে বসেছিল সে। দীপকাকুকে বলল, স্যার আপকা চিকেন পকোড়া রেডি, ইহা দে দু?
না, উপরে রুমে দিয়ে এসো, আমাকে এক কাপ চা দাও। আচ্ছা, সেদিন চিনি ডালকে। আচ্ছা। সুনীল কার্জি বললেন, হ্যাঁ জরুর, ভালো করে বানাবি, দিদিকে লিয়ে ভি লে আনা। দিদি বলতে তার কথাই বলা হচ্ছে বুঝে ঝিনুক বলে উঠল, না না, আমি খাবো না। লোকটি মাথা কাত করে সুনীল কার্জির ফাঁকা খাবারের থালাবাটি তুলে নিয়ে গেল। ফের কথা শুরু করলেন দীপকাকু। আপনার স্বামীজির কাছে গল্প করতে করতে আসতেন টিম্বার মার্চেন্ট রোশন কেরকেটটা। ওর বাড়ি কোথায়? রোশনের বাড়ি কার্সিয়াংয়ে। ওর কাঠের গোলা সুকিয়া প্রকৃতে। রোশন বেশিরভাগ সময় ওর গোলাতেই থাকে। নিরঞ্জন পালও নিয়মিত আসতেন স্বামীজির সঙ্গে কথা বলতে। দার্জিলিংয়ে ওর হোটেল। উনি স্পিরিচুয়াল ব্যাপারে জানতে আসতেন। আর এরকম কেউ আসতেন কি? স্বামীজির কাছে দেশ বিদেশ থেকে অনেকেই আসেন, আপনাদের কলকাতা থেকেও আসেন অনেকে। আসলে স্বামীজি বহুত জ্ঞানী থে। নিরঞ্জনবাবু হাপ্তামে একবার চলে আসতেন। দীপকাকুর চা চলে এসেছে। কাপ প্লেট হাতে ধরিয়ে লোকটা বলল, পকোড়া রুম মে দে দিয়া স্যার। ঠিক হ্যাঁ বলে কাপে চুমুক দিলেন দীপকাকু। লোকটি চলে গেল। বাহ, খুব সুন্দর ফ্লেভার, পিওর দার্জিলিং টি। বলার পর দীপকাকু সুনীল কার্জির উদ্দেশ্যে বললেন, আচ্ছা, স্বামীজির কাছে যারা আসতেন তাদের কোনো ফটো আছে আপনার কাছে? ধরুন আপনার সঙ্গে সেলফি তুলেছে কেউ? ফটো হ্যাঁ, লেকিন সেলফি নেই, গ্রুপ ফটো। একবার কলকাতার এক প্রফেসর এসেছিলেন মনাস্ট্রির সমাধি বেদিগুলো কত পুরনো জানতে। তখন আমাদের একটা গ্রুপ ফটো তুলে দিয়েছিলেন প্রফেসর। একটা কপি আমার কাছে আছে। তার মানে তাতে প্রফেসরের ফটো নেই? না, আমাদের সঙ্গে প্রফেসরের ফটো তুলে দিয়েছিল এক লামা। ও ফটো প্রফেসর নিয়ে গেছেন। দীপকাকু বললেন, ঠিক আছে, যে ছবিটা আছে ওটাই আমাকে দেখান। চেয়ার ছেড়ে উঠে পড়লেন সুনীল কার্জি। ঘরের কোণে কাঠের আলমারিটা খুলে খোঁজাখুঁজি করলেন কিছুক্ষণ। বললেন, এখানেই তো রেখেছিলাম, কোথায় গেল কে জানে। আলমারির পাল্লা বন্ধ করে নিজের চেয়ারে ফিরতে ফিরতে সুনীল কার্জি বললেন, ঠিক আছে, আমি খুঁজে রাখবো, দেখাবো আপনাকে। চেয়ারে এসে বসলেন সুনীল কার্জি। দীপকাকু বললেন, আপনি আমাকে নিরঞ্জন পাল আর রোশন কেরকেটটার ফোন নাম্বার দিতে পারবেন? শিওর, লিখকে দে দু। হ্যাঁ, লিখে দিন, চা খেতে খেতে বললেন দীপকাকু। আবার চেয়ার ছেড়ে উঠলেন সুনীল কার্জি। হেঁটে গেলেন দেওয়ালের গায়ে রাখা টেবিলের কাছে। কাগজ পেন নিলেন। লিখছেন ডান হাতে, অথচ যখন খাচ্ছিলেন ব্যবহার করছিলেন বাঁ হাত। ব্যাপারটা লক্ষ্য করার মতো। চা খেতে খেতে দীপকাকু বলে উঠলেন, আমার আসল পরিচয় আপনি জানেন? মিচকি হেসে সুনীল কার্জি বললেন, আপনার পরিচয় না জানলে কি এত কোয়েশ্চেনের জবাব দিতাম? বলুন তো, কী পরিচয় আমার? বলার পর চায়ের কাপে শেষ চুমুক দিলেন দীপকাকু। নাম্বার লেখা চিরকুটটা দীপকাকুর হাতে দিয়ে সুনীল কার্জি বললেন, আপনি প্রাইভেট ডিটেকটিভ, কলকাতার আপনার খুব নাম। খানিক বিস্ময় সহযোগে দীপকাকু জানতে চাইলেন, আপনি কি করে জানলেন? পুলিশ কা আন্দার মেরা একজন জান পেহচান আদমি হ্যাঁ, ও বলা। বলার পর দীপকাকুর হাত থেকে ফাঁকা কাপ প্লেট নিয়ে টেবিলে রাখলেন সুনীল কার্জি। চিরকুটে চোখ বুলিয়ে মোড়া থেকে উঠে পড়েছেন দীপকাকু। বললেন, ঠিক হ্যাঁ, গুড নাইট। ফটোটা একটু খুঁজে রাখবেন, কাজে লাগবে আমার। ও শিওর শিওর বলে সুনীল কার্জি। দুতলার সিঁড়ি ভেঙে উপরে উঠে এসেছে ঝিনুকরা। এখন বৃষ্টি নেই। পাশের হোমস্টের গায়ে প্রচুর এলইডির বাল্ব জ্বলছে। দারুণ লাগছে বাড়িটা। ওই আলোর তলা থেকে একটি মাঝবয়সী লোককে হন্তদন্ত হয়ে এগিয়ে আসতে দেখা গেল। কাছাকাছি এসে দীপকাকুর উদ্দেশ্যে জোর হাত করে বললেন, নমস্তে স্যার, উইল ইউ প্লিজ কাম টু মাই হোম? আপনার সঙ্গে দু একটা কথা ছিল। স্বাভাবিক কারণেই দীপকাকু অবাক হয়ে জানতে চাইলেন, আপনি আমাকে চেনেন? আপনাকে এখন এই এলাকার সকলেই চেনে। স্বামীজির ডেথ নিয়ে আপনি ইনভেস্টিগেশন করছেন। পুলিশের সঙ্গে আপনাকে তো দেখেছে সবাই, বলল লোকটা। দীপকাকু বললেন, আপনি দীপক প্রধান, এই হোমস্টের মালিক, ঠিক বলছি তো? লাগোয়া বাড়িটা দেখিয়ে কথাটা বলেছেন দীপকাকু। এক মুখ হাসি নিয়ে দীপক প্রধান বললেন, রাইট স্যার। তা আমার সঙ্গে আপনার কি কথা আছে?
না, আর্জেন্ট কিছু নয়, আমিও স্বামীজির খুব ক্লোজ ছিলাম। ওর সম্বন্ধে জানতেই তো আপনি গিয়েছিলেন সুনীলের কাছে। আমি ওর চেয়ে বেশি বলতে পারবো। স্বামীজি আমাকে খুব ভালোবাসতেন। কাল আপনার কাছে যাব। এখন রুমে ফিরি, খাবার ঠান্ডা হচ্ছে। ওকে ওকে স্যার, কাল আসবেন কিন্তু। গুড নাইট। উত্তরে দীপকাকু হেসে হাত নাড়লেন। ঘুরে গিয়ে এগোলেন নিজেদের হোমস্টের দিকে। পরের দিন ঝিনুকরা চলেছে দার্জিলিংয়ে। ব্রেকফাস্ট করে বেরিয়েছে। কাল রাতে দীপকাকুই প্ল্যানটা ঠিক করেন। মা বাবাকে বলেছিলেন, চলুন কাল সবাই মিলে দার্জিলিংটা ঘুরে আসি, মাত্র তো 14 কিলোমিটার। বাবা বললেন, তুমি তো আর শুধু ঘুরতে যাবে না, নিশ্চয়ই এই কেসে দার্জিলিং যাওয়ার প্রয়োজন হয়েছে। দীপকাকু হেসে ফেলে বলেছিলেন, হ্যাঁ, আমি একজনের সঙ্গে দেখা করতে যাব। আপনারা ততক্ষণ যতটা পারবেন ঘুরে নেবেন, তারপর ফিরে আসবো একসঙ্গে। ঝিনুক বলেছিল, আপনি নিশ্চয়ই নিরঞ্জন পালের সঙ্গে দেখা করবেন, যিনি সপ্তাহে অন্তত একবার আচার্যর কাছে আসতেন। প্রশংসা করার বদলে দীপকাকু বললেন, এটা আন্দাজ করা তোমার পক্ষে এমন কিছু কঠিন নয়, যেহেতু এই কেসটার সঙ্গে আছো। ঝিনুক তখন বলে, নিরঞ্জন পালের সঙ্গে কখন কথা বলবেন? যখন কথা বলবেন তখনও থাকবো, দার্জিলিং আমি ঘুরবো না। দীপকাকু হ্যাঁ বা না কিছু বলেননি। মা বলেছিলেন, তুই যদি না ঘুরিস তোর লস, আবার কবে দার্জিলিং আসা হবে কোনো ঠিক আছে? আমি বাবা কালকের ট্যুর প্ল্যানে এক পায়ে খাড়া। তাছাড়া এই লেপচা জগৎ আমার খুব একটা ভালোও লাগছে না, বড্ড ফাঁকা ফাঁকা। তার উপর আবার সন্ন্যাসীর রহস্যজনক মৃত্যু। সে জায়গায় দার্জিলিং কত জমজমাট, একবার ঘুরে এলে মনটা ফ্রেশ হয়ে যাবে। দীপকাকু তখনই ফোনে গাড়ি বুক করে দিলেন। যে গাড়ি ঝিনুকদের লামাহাটা নিয়ে গিয়েছিল, গাড়ি সময় মতো এসেছে। ড্রাইভারটির ব্যবহার খুবই ভালো। নাম নূরবু শেরপা। আজকের আবহাওয়া বেশ ঝলমলে। লেপচা জগতের রাস্তা থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিল। এখন পাহাড়ের ধাপে ধাপে গ্রাম, জঙ্গল, চাষের জমি, চা বাগান আর রাস্তার ধারে নানান ধরনের অজানা ফুল। দীপকাকু বসেছেন ড্রাইভারের পাশের সিটে, ঝিনুকরা 3 জন পিছনে। কাল সুনীল কার্জির সঙ্গে কথা বলার পর বাবা মার রুমে ফিরে দীপকাকু চিকেন পকোড়া খাওয়ায় মন দিলেন। আড্ডা গল্পের মাঝে ঝিনুক দীপকাকুকে বলেছিল, আপনি লক্ষ্য করেছেন সুনীল কার্জি বাঁ হাতে খাচ্ছিলেন, কিন্তু যখন ফোন নাম্বার লিখে দিলেন সেটা ডান হাতে। দীপকাকু বলেছিলেন, দেখেছি। এটাও খেয়াল করেছি উনি ডান হাতে লিখছিলেন একটু কষ্ট করে। হয়তো আমাদের দেখাতে চাইছিলেন উনি ডান হাতি। আমরা যে জানলা দিয়ে ওকে বাঁ হাতে খেতে দেখেছি সেটা জানতেন না। তখন বাবা বলে উঠলেন, ব্যাস, কাজ তো সোজা হয়ে গেল তোমার। এই লোকটাকে খুনি হিসেবে ধরে তদন্ত চালিয়ে যাও। সন্ন্যাসীর গুলি লেগেছে ডান কপালে, মানে খুনি নির্ঘাত বাঁ হাতি। দীপকাকু বলেছিলেন, পুলিশ অফিসারও বলছেন খুনি বাঁ হাতি, কিন্তু এত তাড়াতাড়ি সম্ভাব্য খুনিকে নির্দিষ্ট করা ঠিক হবে না। কেন খুন হলেন সেটা আগে খতিয়ে দেখতে হবে। বাবা তখন বলেন, তোমার অবস্থাখানা গোয়েন্দা গল্পগুলোর মতো। প্রথমে যাকে সন্দেহ হবে নির্ঘাত সে অপরাধী নয়, এটা পাঠকরাও জানে। লেখকরা সেভাবেই লেখে। ওই ফর্মুলায় যদি চলতে যাও দেখবে আসল অপরাধীর নাগাল পাবে না। এ কথার কোনো উত্তর না দিয়ে কি জানি চিন্তা করতে করতে দীপকাকু কফি খেয়ে যাচ্ছিলেন। ঝিনুক তখন জানতে চেয়েছিল, আচ্ছা, আপনি কিভাবে জানলেন আমাদের হোমস্টের নিচে আরও 2টো তলা আছে? সব থেকে নিচের তলায় থাকে হোমস্টের মালিক। দীপকাকু তখনও চুপ, কথাগুলো শুনছেন কিনা বোঝা যাচ্ছিল না। ঝিনুক ফের বলে, হোমস্টের পিছনে যে একটা রাস্তা আছে যেটা ধরে অনেক কম সময়ে মনাস্ট্রিতে পৌঁছানো যায়, এটাই বা আপনাকে কে কখন বলল? দীপকাকু নিরুত্তর, এক মনে ভেবে যাচ্ছেন কিছু। মা দিলেন উত্তরটা, বললেন, ও বুঝেছি, দীপঙ্কর তার মানে দুপুরে মোটেই ঘুমোয়নি, এই সব খোঁজ করতে বেরিয়েছিল। চিন্তা সরিয়ে দীপকাকু হেসে ফেলেছিলেন, বলেছিলেন, ঘুমোনোর চেষ্টা করেছি, কিছুতেই আসছিল না বলে বেরিয়ে পড়েছিলাম। বাবা বললেন, হোমস্টের পিছনে তো খাদ, জঙ্গল, রাস্তা কোথায়? দীপকাকু বলেছিলেন, রাস্তা আছে, লোকাল লোক আমাকে বলেছে ওই রাস্তা দিয়ে মনাস্ট্রি যাওয়া যায়।
আমি খানিক দূর গিয়েও ছিলাম। একটা সরু নদী আছে, গোড়ালি অবধি জল, আর এগোইনি। পাছে হোমস্টেতে ফিরতে রাস্তা ভুল হয়ে যায়। জঙ্গলে রাস্তা ভুল হয় খুব। ঝিনুকের ভাবনা হোঁচট খেল সামনের সিটে বসা দীপ কাকু বড় করে হাই তোলা দেখে। বলে উঠলেন, ঘুম এসে গেল। মা বললেন, সেটাই তো স্বাভাবিক, এত সুন্দর ওয়েদার, ভরপেট খেয়ে বেরোলে ঘুম তো পাবেই। বাবা মাকে বললেন, তুমিও যেমন ও হেঁয়ালি করছে, বুঝতে পারছো না? ওই দেখো ঘুম স্টেশন এসে গেল। জানলার বাইরে তাকিয়ে স্টেশন দেখে মা দীপ কাকুকে কপট রাগে বললেন, খালি আর কি। দীপ কাকু হাসছেন। স্টেশনে একটা টয় ট্রেন দাঁড়িয়ে আছে, কিন্তু স্থানীয় প্যাসেঞ্জার দেখা যাচ্ছে। সকলেই বেশ ব্যস্ত সমস্ত। এই টয় ট্রেনটাই হয়তো এদের অফিস বা কর্মস্থলে যাওয়ার গাড়ি। ঝিনুকদের গাড়ি ঘুম স্টেশন থেকে ইউটার্ন নিয়ে দার্জিলিংয়ের রাস্তা ধরল। কিছুক্ষণ জনবসতি, তারপরই শুরু হলো একধারে খাদ, অন্য ধারে পাহাড় জঙ্গল। এখন আবার কুয়াশায় ঢেকে গিয়েছে চারপাশ। ঝিনুক জানে ঘুম স্টেশন ভারতের মধ্যে সবচেয়ে উঁচুতে অবস্থিত রেলওয়ে স্টেশন। এই তথ্যটাই মাকে বলতে যাচ্ছিলেন বাবা। শুরু করতে না করতেই মা বললেন, জানি, সেই ছোটোবেলা থেকে শুনছি। কীরকম একটা ফিলিং হয় না বলো, সবচেয়ে উঁচু রেলওয়ে স্টেশন? বাবার কথায় মা কিছু রিয়াকশান দেওয়ার আগেই দীপ কাকু বলে উঠলেন, চা খাবো। নরবু ভাই, চা দোকান দেখলেই দাঁড় করিও তো গাড়ি। জি স্যার, বলল ড্রাইভার। মা বললেন, এখনই কি চা খাবে? এই তো ব্রেকফাস্টের পর এক মগ চা খেয়ে বেরোলে। তখন বললাম না ঘুম আসছে, সিরিয়াসলিই বলেছিলাম। দীপ কাকুর কথা শুনে মা বললেন, ধ্যাৎ, ফের আর কি মারছে। গাড়ির স্পিড কমে এলো। রাস্তার বাদিক ধরে এগিয়ে থেমে গেল। পাশেই চা দোকান, বসার জায়গাও আছে। মৌজ করে চা খেলো সকলে। দোকানের পাতা প্লাস্টিকের চেয়ারে বসে দেখা হলো প্রকৃতিক শোভা। একটা টয় ট্রেন গেল হুইসেল দিতে দিতে। টয় ট্রেন দেখলে মন চঞ্চল হয়ে ওঠে ঝিনুকের। কে জানে এবার চড়া হবে কি না। দীপ কাকু সিগারেট ধরিয়েছিলেন। শেষ করে টুকরোটা টুসকি দিয়ে দূরে ফেলে বললেন, চলুন যাওয়া যাক। মিনিট 15 গাড়ি চলার পর সামনের সিটে বসে থাকা দীপ কাকু বলে উঠলেন, ঠিকই আন্দাজ করেছিলাম, পিছনের গাড়িটা আমাদের লেপচা জগৎ থেকে ফলো করছে। ঝিনুক চট করে ঘাড় ঘোরায়, দেখে তাদের গাড়ি পিছনে একটা মেরুন রঙের ছোটোখাটো গাড়ি। দীপ কাকু জিজ্ঞেস করে, আমাদের ঠিক পিছনের গাড়িটাই কি? সামনের রিয়ার ভিউ গ্লাসের দিকে তাকিয়ে দীপ কাকু বললেন, হ্যাঁ। বাবা দীপ কাকুর উদ্দেশ্যে বলে ওঠেন, তুমি কি করে শিওর হচ্ছ আমাদের ফলো করছে? হয়তো ওই গাড়িটাও দার্জিলিং যাচ্ছে। একটাই তো রাস্তা, খুব চওড়াও নয়। সাবধানী ড্রাইভার, তাই আমাদের ওভারটেক করার সাহস দেখাচ্ছে না। সন্দেহ আমার লেপচা জগৎ থেকেই হয়েছিল। শিওর হওয়ার জন্য চা খেতে নামলাম। গাড়িটার যদি দার্জিলিং যাওয়ার হতো, এতক্ষণে আমাদের থেকে অনেকটাই এগিয়ে থাকতো। দীপ কাকুর কথা শুনে মা বলে উঠলেন, উরি বাবা, তুমি তো বিরাট অভিনেতা দীপঙ্কর। বুঝতেই পারিনি যে মিথ্যে মিথ্যে চা খেতে নামছো। দীপ কাকুর দিক থেকে কোনো উত্তর নেই। মা এবার বাবার দিকে তাকিয়ে জিজ্ঞেস করেন, হ্যাঁ গো, ফলো টলো করছে? আমাদের কোনো বিপদ হবে না তো রাস্তায়? মনে হয় না, দেখে রাখছে আমার গতিবিধি, উত্তরটা দিলেন দীপ কাকু। ঝিনুক এদিকে ভিতর ভিতরে উত্তেজনায় ফুটছে। ফলো করা হচ্ছে মানেই অচিরে জমে উঠবে কেস। দার্জিলিংয়ের ম্যাল অবধি গাড়ি যেতে দেওয়া হয় না। ড্রাইভার নরবু কোনো একটা রাস্তা ধরে দার্জিলিংয়ের চিড়িয়াখানার কাছে গাড়ি দাঁড় করালো। ঝিনুকরা নেমে এলো। ড্রাইভার খানিক আগেই বলেছে, আপনাদের জুয়ের কাছে নামাবো। ঘোরা হয়ে গেলে আপনারা ওখানেই চলে আসবেন। ফোন করবেন আমাকে, মিনিট 5 মধ্যে চলে আসবো। গাড়ি থেকে নেমে রাস্তা পেরিয়ে সিঁড়ি ভেঙে উঠছে ঝিনুকরা। দীপ কাকু বলছেন, বুঝলেন রজতদা, এখান দিয়ে ম্যালেও যাওয়া যায়। আমি ঝিনুক এখন ম্যালের দিকে যাব। আপনারা চিড়িয়াখানা ঘুরে ম্যালে আসুন। এসে ফোন করবেন আমায়। ম্যালের কোনো হোটেলে একসঙ্গে লাঞ্চ করব। সিঁড়ি ভাঙতে ভাঙতে বাবা বললেন, ওকে, তাই হবে। ঝিনুক নিশ্চিন্ত মনে দীপ কাকুর সঙ্গে নিল।
বড়দের সঙ্গে কথা হয়েই গিয়েছে, দার্জিলিং সে ঘুরবে না, কেসটায় অ্যাসিস্ট করবে। চিড়িয়াখানার রাস্তা থেকে মেলে আসতে দম বেরিয়ে গেল ঝিনুকের। রাস্তা ক্রমশ খাড়াই হয়েছে। বেশ কিছুদিন ঝিনুক ক্যারাটে ক্লাবে যায়নি, তার ফল ভোগ করছে। দীপকাকু কিন্তু তেমন হাঁপাচ্ছেন না। আগে বাড়িতে ব্যায়াম করতেন, এখন নিয়মিত জিমে যান। মেলে এসে দীপকাকু কাকে যেন ফোন করছেন। ঝিনুক চারপাশে চোখ বোলায়। ঝলমলে রোদ উঠেছে। মেলের চাতালে প্রচুর পর্যটক। কেউ ঘোড়ায় চড়েছে, কেউ বা পায়চারি করছে অলস পায়ে। সোয়েটার পরা গোলগাল বাচ্চাগুলোর কারো হাতে বেলুন, কারো হাতে খেলনা। কিছুক্ষণের জন্য ঝিনুক বিস্মৃত হয়েছিল সে এখানে দীপকাকুকে অ্যাসিস্ট করতে এসেছে। হঠাৎ খেয়াল করে দীপকাকু এগিয়ে যাচ্ছেন। দ্রুত পায়ে পিছু নেয় ঝিনুক। দীপকাকুর পাশে গিয়ে জিজ্ঞেস করে, নিরঞ্জন পালের হোটেলটা কোথায়? আস্তাবলের রাস্তায়। ওকেই ফোন করে জেনে নিলাম, বললেন দীপকাকু। পাশে হাঁটতে থাকা ঝিনুক এবার অন্য প্রসঙ্গে যায়। বলে, মেরুন গাড়িটা আর তো আমাদের ফলো করে এলো না, কখন যেন উধাও হয়ে গেল পিছন থেকে। দার্জিলিং স্ট্যান্ড অবধি এসেছিল, খেয়াল করেছি আমি, তারপর আর এগোয়নি। আন্দাজ করে নিয়েছে জুতে যাচ্ছি আমরা। ওরা এবার আমাদের জন্য মেলে ওয়েট করবে, কেননা সবাই মিলে যখন এসেছি মেলে তো একবার আসবই। আপনি ওরা বলছেন কেন? কজন ছিল ওদের গাড়িতে? দুজন। সামনের সিটে ছিল, সেটা আমি খেয়াল করেছি। পিছনের সিটে কেউ ছিল না। কিন্তু গাড়ি ছাড়া ওদের চিনবেন কী করে? হয়তো এখনও ফলো করছে আমাদের, আমরা চিনতে পারছি না। আমি ঠিক চিনে নেব, চিন্তা করো না, বলে দীপকাকু বড় বড় পা ফেলে এগোতে লাগলেন। মাউন্ট ভিউ হোটেলের লোকেশন খুব একটা ভালো নয়। সামনেই আস্তাবল। যেসব ঘোড়া এখন মেলে ঘুরছে তাদের থাকার জায়গা। রিসেপশনে গিয়ে দীপকাকু বললেন নিরঞ্জন পালের সঙ্গে দেখা করতে চান। পাহাড়ি চেহারার মহিলা রিসেপশনিস্ট বসার জায়গার দিকে হাত নির্দেশ করে বললেন, আপনারা বসুন, ডেকে দিচ্ছি। ঝিনুকরা সুন্দর করে সাজানো ড্রয়িং স্পেসটায় গিয়ে বসল। কাচের দেওয়ালের ওপারে রাস্তার লোক চলাচল দেখছে ঝিনুক। এদিকটা বেশ ফাঁকা, খুব বেশি মানুষ চোখে পড়ছে না। সেন্টার টেবিল থেকে একটা পত্রিকা তুলে নিয়ে পাতা উল্টাচ্ছেন দীপকাকু। ভিতর দরজা দিয়ে বেরিয়ে এলেন মাঝবয়সী এক ভদ্রলোক। বয়স 50 থেকে 55-র মধ্যে। মাঝারি হাইট, গায়ের রং বেশ ফর্সা, পরনে গাউন। দীপকাকুর উদ্দেশ্যে হাত জোর করে বললেন, নমস্কার, আমি নিরঞ্জন পাল, আপনার জন্য ওয়েট করছিলাম। কবে আপনি আমার সঙ্গে দেখা করতে আসেন? দীপকাকুর কপালে ভাঁজ। সবিস্ময়ে বলেন, আপনি আমাকে চেনেন? মুখোমুখি শোভায় এসে বসলেন ভদ্রলোক। বললেন, চিনি বলতে আপনার নামটা এখনও জানি না, চেহারাটা দেখেছি ফটোয়। ফটোয়? ফের বিস্ময় প্রকাশ করলেন দীপকাকু। ঝিনুকও বেশ অবাক হলো। নিরঞ্জন পাল বলছেন, ফোনে আপনার ফটো পাঠিয়েছে দীপক প্রধান। ফটোয় দেখা যাচ্ছে পুলিশের সঙ্গে আপনি ইনভেস্টিগেট করছেন আচার্যর মৃত্যুর। ফটোটা মনাস্ট্রির সামনে তোলা। কে তুলেছে ফটোটা? জানতে চাইলেন দীপকাকু। নিরঞ্জনবাবু বললেন, তা বলতে পারবো না, দীপক নিশ্চয়ই বলতে পারবে, হয়তো ও নিজেই তুলেছে। বলার পর দীপকাকু নিজের কার্ড বের করে নিরঞ্জনবাবুর দিকে বাড়িয়ে ধরে বললেন, এখানে আমার নাম পরিচয় সব দেওয়া। কার্ডটা ভালো করে পড়ে নিরঞ্জন পাল বললেন, আপনি প্রাইভেট ডিটেকটিভ? দীপক যে বলছিল আপনি লালবাজারের লোক। হ্যাঁ, আমি লালবাজারের অনেক কাজ করি, লেপচা জগতে ছুটি কাটাতে এসেছিলাম। জড়িয়ে পড়লাম আচার্যর মৃত্যু রহস্যের সঙ্গে। দীপকাকুর কথা শুনে মুখটা একটু বিষণ্ণ হলো নিরঞ্জন পালের। বললেন, সত্যিই মৃত্যুটা খুব দুঃখজনক। ওরকম একজন মহৎ মানুষকে কেন খুন করবে কেউ? আমরা যারা ওর অনুরাগী ছিলাম তাদের বিরাট ক্ষতি হয়ে গেল। কি অনায়াসে আমাদের মনের হতাশা কাটিয়ে দিতেন। জীবন কত সুন্দর, প্রকৃতি ঈশ্বরের দান, এসব বোঝাতেন। আমরা মুগ্ধ হয়ে ওর কথা শুনতাম। আপনার সঙ্গে ওর কতদিনের আলাপ? জানতে চাইলেন দীপকাকু। নিরঞ্জনবাবু বললেন, মাত্র 1.5 বছর। এমন আপন করে নিয়েছিলেন,
মনে হতো বহু বছরের চেনা। আলাপের সূত্রপাত, আপনি আছেন দার্জিলিংয়ে, উনি খুব দূরে না হলেও আছেন কিছুটা প্রত্যন্তে, লেপচা জগতের শেষ প্রান্তে। দীপকাকুর কথার উত্তর দিতে যাচ্ছিলেন নিরঞ্জনবাবু। একজন ওয়েটার এলো ট্রে নিয়ে। ট্রে থেকে সুদৃশ্য একজোড়া কাপ ডিশ নামালো টেবিলে। কাপে দুধ চা, রং অসাধারণ, সঙ্গে কেক। দীপকাকু কাপ তুলে চুমুক দিলেন চায়ে। বললেন, গ্রেট। দার্জিলিং যতই ক্রাউডেড হয়ে যাক, শুধু চা খাওয়ার জন্যই এখানে আসা উচিত। গোটা জেলাতেই অবশ্য চা খুব ভালো পাওয়া যায়। আসলে এখানকার মানুষ চা সুন্দর করে বানাতেও জানে। কমপ্লিমেন্টে খুশি হয়েছে নিরঞ্জনবাবু, মুখে চিলতে হাসি। দীপকাকু এবার মনোনিবেশ করলেন কেকটায়। নিজের কাপ তুলে নেয় ঝিনুক। নিরঞ্জনবাবু বলতে শুরু করেছেন, আমার মাস্টারমশাইয়ের মাধ্যমে আচার্যর সঙ্গে আমার আলাপ। মাস্টারমশাই মানে আমার কলেজের হিস্ট্রির অধ্যাপক। হিস্ট্রি ছিল আমার সাবজেক্ট। স্যারের নাম শ্রী দেবতোষ মুখার্জি। তা উনি একবার লেপচা জগৎ ঘুরে আমার হোটেলে এসে উঠলেন। থেমে গিয়ে ফের নিরঞ্জন বলে উঠলেন, বাই দ্য ওয়ে, হোটেলের মালিক বলতে যা বোঝায় তা কিন্তু আমি নই। এই হোটেলটা আমরা 3 বন্ধু লিজে নিয়েছি। 2 বন্ধু কলকাতায় থাকে, আমি ব্যবসাটা দেখাশোনা করি। এখানকার বেশিরভাগ হোটেলই তো এই ব্যবস্থায় চলে। চা কেক খেতে খেতে বললেন দীপকাকু। নিরঞ্জনবাবু বললেন, ঠিক তাই। তা যে কথাটা বলছিলাম, স্যার যখন এই হোটেলে এলেন, আমি নিজের নানান সাংসারিক ব্যবসায়িক সমস্যার কথা বলছিলাম। মানসিকভাবে খুবই বিপর্যস্ত ছিলাম। স্যার বললেন, তুমি একবার লেপচা জগতের মনাস্ট্রিতে যাও, আচার্য অক্ষয় ধর্মপালের সঙ্গে আলাপ করো, দেখবে মন অনেক শান্ত হবে। স্যারের কথা শুনে আমি গিয়েছিলাম ওই মনাস্ট্রিতে। মন একেবারে প্রশান্তিতে ভরে গেল। তারপর থেকেই যাতায়াত করতে শুরু করি। আপনার স্যারও কি মানসিক শান্তির জন্য গিয়েছিলেন আচার্যর কাছে? জানতে চাইলেন দীপকাকু। নিরঞ্জনবাবু বললেন, না, স্যারের প্রয়োজন নেই। উনি খুবই শান্ত স্থিতদি মানুষ, জ্ঞানী মানুষ যেমনটা হয় আর কি। স্যার ওখানে গিয়েছিলেন ঐতিহাসিক অনুসন্ধানে। 75-এর উপর বয়স এখন। রিসার্চের কাজে সারা ভারত তো বটেই, মাঝে মাঝে বিদেশেও চলে যান। ও রিসার্চের বিষয় নিশ্চয়ই বৌদ্ধ ধর্ম, বললেন দীপকাকু। নিরঞ্জন পাল বললেন, হ্যাঁ, ঠিকই আন্দাজ করেছেন। উনি লেপচা জগতের ঠিক কী বিষয়ে অনুসন্ধান করে এসেছিলেন, কিছু বলেছেন আপনাকে? নিরঞ্জনবাবু মাথা নেড়ে বললেন, না, ইনফ্যাক্ট আমি জানতেও চাইনি। আসলে আমি এখন ইতিহাস মানে আমার সাবজেক্ট থেকে অনেক দূরে। আমি পুরো মাত্রায় ব্যবসায়ী, তবে সফল মোটেই নই। প্রচুর ঝামেলায় জড়িয়ে আছি। দীপকাকুর চা কেক খাওয়া শেষ। প্লেটের সাইড থেকে টিস্যু পেপার তুলে নিয়ে হাত মুছছেন। ঝিনুকও চায়ের কাপে শেষ চুমুক দিল। দীপকাকু এবার জানতে চাইলেন, আপনার স্যার লেপচা জগতে কোথায় উঠেছিলেন? ছিলেন কতদিন? ওখানকার সবচেয়ে ভালো হোমস্টেতে, ব্লু অর্কিড। 3-4 ছিলেন। উনি চাইলে তো মনাস্ট্রিতেই থাকতে পারতেন, গবেষণার কাজে সুবিধা হতো। দীপকাকুর কথার উত্তরে নিরঞ্জনবাবু বললেন, মনাস্ট্রিতে থাকার তো কোনো আরামদায়ক ব্যবস্থা নেই। সন্ন্যাসীরা অতি সাধারণভাবে জীবন কাটান। স্যারের বয়স হয়েছে, কিছুটা আরাম তো ওর প্রাপ্য। দীপকাকু একটুক্ষণ চুপ করে রইলেন, কিছু একটা ভেবে নিলেন। তারপর বললেন, আপনার স্যারের ফোন নাম্বারটা দিন তো। আর একটা কাজ আমার হয়ে আপনাকে করতে হবে। কী কাজ? জানতে চাইলেন নিরঞ্জনবাবু। দীপকাকু বললেন, আমি ফোন করব আপনার স্যারকে, উনি যেন আমাকে একটু সহযোগিতা করেন, এই কথাটা বলে রাখবেন। মাউন্ট ভিউ হোটেলের কাচের দরজা টেনে বেরিয়ে গেলেন দীপকাকু। পিছনে ঝিনুক। রাস্তায় নামার সিঁড়িতে পা দিয়েই দীপকাকু বলে উঠলেন, ওই দেখো, এখানেও ফলো করে এসেছে। দীপকাকুর দৃষ্টি অনুসরণ করে ঝিনুক দেখে আস্তাবলের রেলিংয়ের কাছে 2 পাহাড়ি ছেলে দাঁড়িয়ে আছে। একজনের মাথায় টুপি। দীপকাকুর সঙ্গে সিঁড়ি দিয়ে নামতে নামতে ঝিনুক বলে, আপনি চিনলেন কি করে? ওই বেসবল ক্যাপ করা ছেলেটা গাড়ি চালাচ্ছিল। রিয়ার ভিউ গ্লাস দিয়ে দেখেছি। মুখটা অবশ্য স্পষ্ট দেখতে পাইনি। পাশে বসেছিল আর একটা ছেলে। সম্ভবত সেই দুজনই এখন এখানে।
বলতে বলতে রাস্তা পেরোলেন দীপ কাকু। এগোচ্ছেন এই ছেলে দুটোর দিকেই। ঝিনুক বলে, আপনি কি ওদের সঙ্গে কথা বলবেন নাকি? হ্যাঁ, চলো আলাপ করে আসি। কেন ফলো করছে জিজ্ঞেস করি। জিজ্ঞেস করলেই কি ওরা মেনে নেবে? আজে বাজে কথা শুনিয়ে দেবে আপনাকে। ঝিনুকের কথা কানে না নিয়ে হাঁটায় দৌড় মিশিয়ে দিলেন দীপ কাকু। ঝিনুকও স্প্রিন্ট টানতে টানতে দীপ কাকুর পাশে পৌঁছবে বলে। যখন পৌঁছই দেখে ম্যালে এসে পড়েছে। দাঁড়িয়ে পড়েছেন দীপ কাকু। চারপাশে ঘাড় ঘুরিয়ে ছেলে দুটোকে খুঁজছেন। পাশে ঝিনুক এসে গেছে বুঝে বললেন, ম্যালে এসে কোথায় যে সিঁধিয়ে গেল ঠাউর করতে পারলাম না। দীপ কাকুর ফোন বাজতে শুরু করলো। প্যান্টের পকেট থেকে ফোন সেট বার করে স্ক্রিন দেখলেন দীপ কাকু। কানের সেটটা নিয়ে বললেন, হ্যাঁ রজতদা বলুন, চিড়িয়াখানা ঘোরা হয়ে গেল? ও আচ্ছা, দোকানের নাম কি? যাচ্ছি আমরা, বলে লাইন কাটলেন দীপ কাকু। ঝিনুককে বললেন, রজতদারা কেনাকাটি করছে, আমাদের যেতে বলল। শুধু শপিং নয়, গ্র্যান্ড লাঞ্চ সারা হলো দার্জিলিংয়ের এক ঐতিহ্যবাহী হোটেলে। বিল দীপ কাকু দিয়েছেন। বলেছেন, আমার অনেক দিনের ইচ্ছে ছিল এই হোটেলে খাওয়ার, আপনাদের খাওয়াতে পেরে আরও ভালো লাগছে। মা প্রচুর কেনাকাটা করেছেন, আত্মীয় স্বজনদের দিতে থুতে হবে। মায়ের কেনাকাটির মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং জিনিসটা হলো দীপ কাকুর জন্য জ্যাকেট। কিছুতেই নিতে রাজি হচ্ছিলেন না দীপ কাকু। মা দিয়েই ছাড়বেন। বলেছেন, পাহাড়ে এসে থেকে দেখছি সবাই কত সুন্দর সুন্দর জ্যাকেট পরছে, তুমি সেই মানধাত্তা আমলের একটা সোয়েটার পরে ঘুরছো, এতটুকু স্টাইল সেন্স নেই, জ্যাকেট তোমায় নিতেই হবে। অগত্যা নিয়েছেন দীপ কাকু। দোকান থেকে একেবারে পরেই নিলেন। লাঞ্চের পর ঝিনুকরা নেমে এসেছিল সেইখানে, যেখানে ড্রাইভার নরবু নামিয়ে দিয়ে গিয়েছিল। বাবা ফোন করে গাড়ি ডেকে নিলেন। ঝিনুকরা এখন গাড়ি করে লেপচা জগতে ফিরছে। দার্জিলিং শহর ছেড়ে ফাঁকা পাহাড়ি রাস্তায় চলেছে গাড়ি। রাস্তার ধারে সারি দেওয়া বড় বড় গাছ। গাছের আড়ালে দেখা যাচ্ছে একের পর এক দাঁড়িয়ে থাকা পাহাড়ের মাথা। মেঘগুলো পাহাড়ের কণ্ঠহার হয়ে আছে। মা বলে উঠলেন, এখন মনে হচ্ছে দার্জিলিংয়ের থেকে লেপচা জগতই ভালো। কি ভিড় বেড়েছে দার্জিলিংয়ে, ভিড়ের চোটে চিড়িয়াখানাটা ভালো করে ঘোরাই হলো না। দার্জিলিং না এলে আমার লস হতো, জ্যাকেটটা হতো না, বলে পরনের জ্যাকেটটা টানটন দিয়ে দেখে নিলেন দীপ কাকু। সামনের সিটে বসেছেন বলে মুখটা দেখা যাচ্ছে না, নিশ্চয়ই শিশুর মতো হাসছেন। মা বললেন, তাহলে নিতে লজ্জা পাচ্ছিলে কেন? দীপ কাকু উত্তর দিতে যাচ্ছিলেন, দেওয়া হলো না। গাড়ি রাস্তার ডান দিকে সরে যাচ্ছে। ফুট তিনেক দূরে উঁচু গার্ড আছে রাস্তার, সেটা ডিঙোলেই গভীর খাদ। ঝিনুকদের গাড়ির গায়ে এসে পড়ল একটা মোটর বাইক। বাইকটা একটু এগোনোর পরই পিছনে বসা ছেলেটা হকি স্টিক দিয়ে ভেঙে দিল ঝিনুকদের গাড়ির সামনের কাঁচ। বাইক যে চালাচ্ছে তার মাথায় সেই কালো রঙের বেসবল ক্যাপ। ঝিনুকদের ড্রাইভার জোরে ব্রেক মারল। গাড়ির দরজা খুলে ছিটকে বেরিয়ে এলো ঝিনুক। স্পোর্টস বাইকটার পিছনে দৌড়লো কিছুক্ষণ। বুঝল বৃথা চেষ্টা। বাইক চলে গিয়েছে বহু দূর। ফিরতে থাকে ঝিনুক। গাড়ি থেকে একে একে বেরোলেন সকলে। উইন্ডস্ক্রিন ভেঙে চৌচির। সামনের সিটে থাকার দরুন দীপ কাকু আর নরবু ড্রাইভারের চোট লেগেছে ভালোই। কপালের সাইডে কেটে রক্ত বেরোচ্ছে দীপ কাকুর। নরবুর কপাল কেটেছে, গালও। ঘটনার আকস্মিকতা কাটিয়ে বাবা দীপ কাকুকে বললেন, ব্যাপারটা কি হলো? দীপ কাকু উত্তর না দিয়ে মোবাইল বের করলেন। ফোন করছেন কাউকে। অপর প্রান্ত কল রিসিভ করতে দীপ কাকু বললেন, অফিসার, একটা ভালো খবর আছে। যে লোকটা মনস্ট্রিতে গিয়েছিল রাতে, যার কারণে মৃত্যু হয়েছে আচার্যর, সে মনে হচ্ছে আপনার টেরিটরির লোক। বাবা দীপ কাকুর পাশে গিয়ে বললেন, আরে আমাদের উপর হামলার ঘটনা বলো। ও হ্যাঁ, বলে দীপ কাকু খানিক আগে ঘটে যাওয়া ঘটনাটির কথা বলতে থাকলেন। আজ এই পর্যন্তই। উপন্যাসটির পরবর্তী অংশ শোনাবো পরের পর্বে। পরের পর্বের জন্য অপেক্ষা করো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এখনও যারা ভুলে গেছো তারা অবশ্যই করে দাও সাবস্ক্রাইব। আরও অনেক ভালো ভালো উপন্যাস গল্প নিয়ে তোমাদেরকে উপহার দেব। বিদায়।